হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ওপেনক্লর কাস্টম স্কিল নিয়ে। ওপেনক্লর সম্পর্কে এর আগে আমার একটা ভিডিও ছিল এবং সেই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা অনেকেই ওপেনক্লর কাস্টম স্কিল নিয়ে একটি ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন। তো আজকের ভিডিওটি সে সম্পর্কিতই হতে যাচ্ছে এবং এই ভিডিওতে আমরা মূলত একটা ছোট্ট অটোমেশন বানিয়ে দেখাবো এবং সেটা বানাতে যেয়ে আমি ওপেনক্লর কাস্টম স্কিল কিভাবে কাজ করে এবং সেটা কতটা পাওয়ারফুল এবং সেটা দিয়ে কিভাবে আপনি আপনার একটা নিজস্ব অটোমেশন সিস্টেম আপনার ভিপিএসে সেট আপ করে ফেলতে পারেন এবং টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এ ধরনের কোনো একটা চ্যাট ক্লায়েন্ট থেকে চা খেতে খেতে আপনি প্রম্পট দিয়ে বা প্রশ্ন করে আপনার এই সফটওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারেন। তো এই ভিডিওতে আমরা সেই জিনিসটাই বিস্তারিত দেখতে যাচ্ছি। খুবই ইনফরমেটিভ এবং লং ভিডিও হতে যাচ্ছে, কিন্তু খুবই মনোযোগ দিয়ে দেখলে আপনি নিজের কাস্টম অটোমেশন বানানো শিখে যাবেন এবং ওপেনক্লর সম্পূর্ণ ধারণা আপনারা আসলে পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। সবার প্রথমে চলুন দেখা যাক যে আজকের ভিডিওতে আমরা আসলে কি দেখতে যাচ্ছি। আমরা মূলত ওপেনক্ল দিয়ে একটা কাস্টম প্রজেক্ট করতে যাচ্ছি, একটা কাস্টম এজেন্ট বানাতে চাচ্ছি এবং একটা কাস্টম অটোমেশন করতে যাচ্ছি। যারা আমার ওপেনক্ল নিয়ে আগের ভিডিওটি দেখেছেন তারা জানেন যে সেই ভিডিওতে আমি ওপেনক্ল কিভাবে সেট আপ করতে হয়, ওপেনক্ল দিয়ে কি করা যায় এবং ওপেনক্ল ইউআই কিভাবে অ্যাক্সেস করা যায়, কিভাবে ওপেনক্ল আমাদের ভিপিএসে ইনস্টল করে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি এবং আমাদের বিভিন্ন অটোমেশন করতে পারি, সেটা নিয়ে কিন্তু আমি একটা বিস্তারিত ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটি যারা দেখেননি তাদের জন্য ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তারপরে এই ভিডিওটি দেখলে বেটার রেজাল্ট পাবেন। তো আজকে মূলত আমরা করতে যাচ্ছি ওপেনক্ল কাস্টম স্কিল নিয়ে কথা বলতে যাচ্ছি। ওই ভিডিওতে আমি কাস্টম স্কিল নিয়ে কথা বলিনি এবং কমেন্টে অনেকেই কাস্টম স্কিল নিয়ে আমাকে ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন। সো মূলত সেই রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতেই আজকের ভিডিওটি আমি বানাচ্ছি। তো মূলত আজকে আমরা বানাতে যাচ্ছি একটা ফ্রিল্যান্স ক্লায়েন্ট ম্যানেজার। আমরা যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করি বা যে কোনোভাবে আমরা পার্সোনাল অনেক প্রজেক্ট করি, সো আমাদের অনেক ক্লায়েন্ট আসে এবং আমাদেরকে কিন্তু অনেক কাজ একসাথে করতে হয়। আমাদেরকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হয়, ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাতে হয়, ক্লায়েন্টকে ইনভয়েসিং পাঠাতে হয়, ক্লায়েন্টকে আমাদের প্রজেক্টে আপডেট দিতে হয়, আমাদেরকে টাস্ক লিস্ট মেনটেন করতে হয়, সেই টাস্কে ক্লায়েন্টকে আবার আপডেট দিতে হয়, ফলো আপ করতে হয়। এরকম অসংখ্য কাজ কিন্তু আমাদের আসলে করতে হয়, যেটা একজন ডেভেলপারের জন্য আসলে কিন্তু ওভারওয়েলমিং হয়ে যায়। অনেকে আমরা ছোট ছোট প্রজেক্ট ম্যানেজার ইউজ করি, বাট সেগুলো তো ডেফিনেটলি করতেই পারি, কিন্তু কেমন হতো যদি আমরা বর্তমানের এআই যুগের যেসব ফিচার্সগুলো আছে, যে অটোমেশনগুলো আছে, সেগুলো যদি আমরা খুব সহজে সেট আপ করে উইদাউট কোডিং আমরা আসলে কিন্তু অনেক সুন্দর করে আমাদের একটা অটোমেশন বানিয়ে ফেলতে পারি এবং সেই জায়গাটাতে ওপেনক্ল আমাদেরকে হেল্প করতে পারে। তো আজকে আমরা সেরকমই একটা জিনিস বানাতে চলেছি। সো আপনাদের সামনে আমি প্রজেক্ট আর্কিটেকচারটা নিয়ে এসেছি। তো সেখানে মূলত কি হবে, আমরা মূলত একটা টেলিগ্রাম বট ব্যবহার করব। মূলত আমরা একটা টেলিগ্রাম বট ইউজ করব। আগের ভিডিওতেও আমি চ্যানেল হিসেবে টেলিগ্রামকেই দেখিয়েছিলাম। আপনারা চাইলে এই বটটা হোয়াটসঅ্যাপে সেট আপ করতে পারেন, মেসেঞ্জারে সেট আপ করতে পারেন, যেকোনো ইন্টারফেসে আপনি এটাকে মানে ইনিশিয়েট করতে পারেন। সো আমরা এখানে টেলিগ্রামকে ব্যবহার করব, কারণ টেলিগ্রাম কম্পারেটিভলি ইউজ করা একটু ইজি আর কি। সো সেই টেলিগ্রাম বটটাতে থেকে মূলত আপনি আসলে মেসেজ করবেন আপনার এজেন্টের সাথে এবং সেইটা আলটিমেটলি আমাদের যে ওপেনক্ল ইনস্ট্যান্সটা সেটা আমরা হোস্টিঙ্গার ভিপিএসে আমরা ইনস্টল করব। সো ভিপিএসটা আপনার যে কোনো জায়গায় থাকতে পারে। আমি এই ভিডিওর ক্ষেত্রে হোস্টিঙ্গার ব্যবহার করব, কারণ আমার কাছে মনে হয়েছে যে হোস্টিঙ্গার অনেক বেটার একটা ইউজার মানে ইন্টারফেস এবং ভিপিএস এর জন্য সবচেয়ে সহজভাবে কুইক এবং মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা হোস্টিঙ্গারের কাছ থেকে আসলে ভিপিএস নিতে পারি। তো আগের ভিডিওতে আমি সেটা সেট আপ এবং এভরিথিং সবকিছু দেখিয়েছি। যারা হোস্টিঙ্গারে সেট আপ করতে চান তারা ডেফিনেটলি দেখতে পারেন এবং সেই সাথে এটাও বলবো যে হোস্টিঙ্গারের কিন্তু আপনি যদি হোস্টিঙ্গার.com-এ আসেন তাহলে সেটার ইন্টারফেসে আসলে আপনি দেখবেন খুবই ইনটিউটিভ একটা ইন্টারফেস এবং সেখানে আপনি ওদের বিভিন্ন সার্ভিসেস আপনি এক্সপ্লোর করতে পারেন, ওদের প্রাইসিংয়ে যেতে পারেন। তাহলে এখানে তাদের ভিপিএস হোস্টিং ট্যাবে ক্লিক করলে আপনি তাদের মানে ভিপিএস এর বিভিন্ন প্রাইসিং পলিসিগুলো দেখতে পাবেন। তো সেখানে অনেকগুলো প্যাকেজ আছে, তাদের KVM1, KVM2, KVM4 এরকম বেশ কিছু প্যাকেজ আছে এবং সেখানে মূলত ডিফারেন্স হচ্ছে কিছু রিসোর্স বেশি কম আর কি। যেমন যদি KVM2টা সেটা মোস্ট ওয়াইডলি ইউজড হয়, তো সেখানে 2 কোরের একটা সিপিইউ পাচ্ছেন আপনি, 8GB র্যাম পাচ্ছেন, 100GB NVMe ডিসপ্লেস পাচ্ছেন এবং সেই সাথে 8 টেরাবাইট ব্যান্ডউইথ পাচ্ছেন, যেটা একটা যে কোনো ধরনের প্রজেক্টের জন্য এবং এই ধরনের প্রজেক্টের জন্য পারফেক্ট আমি বলবো। সো এরকম একটা ভিপিএস আপনি ইনস্টল করে নেবেন, সেটা আমি আমার আগের ভিডিওতে দেখেছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আমি মূলত যেটা করছি, আমি আমার হোস্টিঙ্গার অ্যাকাউন্টে আমি আসলে চলে যাচ্ছি, আমার লগ ইন করা আছে। সো এখানে আসলে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো সেখানে আসলে আপনারা যদি নিচের দিকে আসেন, তারপরে আপনি এখানে আপনার ভিপিএসটা দেখতে পাচ্ছেন। তো সেখানে আমি ম্যানেজ বাটনে চাপ দিচ্ছি। ম্যানেজ বাটনে চাপ দিলে এইটা হচ্ছে আমার হোস্টিঙ্গার ভিপিএস এর ইন্টারফেস। তো সেখানে আমরা রুট অ্যাক্সেসের জায়গাটাতে আমরা এখানে রুট অ্যাক্সেসটা দেখতে পাচ্ছি। আমরা জাস্ট এটাকে কপি করব, ওকে? এবং কপি করে আমরা সিম্পলি আমাদের টার্মিনালে চলে যেয়ে আমরা এখানে জিনিসটা
দিব। তো এখানে আসলে আপনারা দেখবেন প্রথমেই আপনাকে এরকম একটা ওয়ার্নিং দিতে পারে, বিশেষ করে যারা এর আগে আমার ভিডিওটা দেখে হোস্টিঙ্গার ভিপিএস সেট আপ করেছেন তাদের। সো যদি এরকম কখনো হয় যে আপনার ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ করছে, এখানে মূলত ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ করছে, সো এরকম যদি হয় তাহলে আপনাকে নতুন একটা ফিঙ্গারপ্রিন্ট জেনারেট করে নিতে হবে। তো সেজন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি জাস্ট এই কমান্ডটা দিতে পারেন, SSH keygen দেন একটা আর, তারপরে হচ্ছে আপনার হোস্টিঙ্গারের ভিপিএস এর যে আইপিটা আপনি আপনার ইন্টারফেসেই দেখতে পাচ্ছেন, সেই আইপি দিয়ে আপনি এখানে এন্টার দিবেন। ঠিক আছে? তাহলে আপনার জন্য একটা নতুন ফিঙ্গারপ্রিন্ট আসলে এসে যাবে। এইবার আপনি আগের যে সেটা আপনি যদি এখানে দেন, তাহলে আপনাকে ফার্স্ট টাইম বলবে যে ট্রাস্ট করার জন্য আপনি ইয়েস দিলেন। তারপরে আপনাকে হোস্টিঙ্গারের রুট পাসওয়ার্ডটা, যেটা আপনাকে ভিপিএস সেট আপ করার পরেই আপনাকে দিয়ে দিবে হোস্টিঙ্গার, আপনি সেই রুট পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপনার হোস্টিঙ্গার ভিপিএস এ আপনি আসলে লগ ইন করে ফেললেন। দ্যাটস ইট। সো এই হয়ে গেল আমাদের ফ্রেশ জায়গাটা। এইবার আমরা এখানে আমাদের প্রথম কাজ হবে ওপেন ক্ল ইনস্টল করা, যেটা আমরা আগের ভিডিওতেও করেছিলাম। সো আমরা ওপেন ক্ল ইনস্টল এটা দিয়ে ডাইরেক্ট সার্চ করব, এবং যদি আমি এখানে আসি ইনস্টল ওপেন ক্ল, তাহলে আপনি এখানে আসলে প্রথমেই আমরা একটা কমান্ড দেখতে পাচ্ছি। এই কমান্ডটা ম্যাক, লিনাক্স, WSL2, ইনফ্যাক্ট WSL2 কিন্তু উইন্ডোজেও করা যায়। সো এইটুকু আপনি মানে পেস্ট করতে পারেন, অথবা আপনি উইন্ডোজের ক্ষেত্রে পাওয়ার শেলের জন্য কমান্ড দেওয়া আছে। আপনি এটা ভিপিএস ছাড়া আপনার নিজের মেশিনেও ইনস্টল করবেন সেম ওয়েতে, কারণ আমরা জানি ভিপিএস আসলে কিছুই না, আমাদের কম্পিউটারের মতো এরকম একটা মেশিন। সো ভিপিএস এর টার্মিনালে দেওয়াও যা, আপনার মেশিনের টার্মিনালে দেওয়াও তা। সো আমার যেহেতু ম্যাক, সো আমি এটা কপি করে আমি জাস্ট আমার টার্মিনালে এগেন চলে যেয়ে আমি জাস্ট এই ইনস্টল কমান্ডটা দিচ্ছি, এবং এই কমান্ডটা হতে ফার্স্ট টাইম ওপেন ক্ল যেহেতু একটা বড় জিনিস, এটা সেট আপ হতে একটু সময় নেয়। যতক্ষণ এই ইনস্টলেশনটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলুন আমরা একটু আমাদের আর্কিটেকচারটায় ফেরত যাই, এবং আমরা আসলে আজকে যেটা বানাতে যাচ্ছি সেটার আর্কিটেকচারটা একটু চিন্তা করি। সিস্টেম আর্কিটেকচার এভাবে চিন্তা করে নেবেন, তাহলে যে কোনো কিছু সহজে করতে সুবিধা হবে। সো আমাদের টেলিগ্রাম বট থাকবে একটা, এবং সেখান থেকে আমরা আমাদের হোস্টিঙ্গার ভিপিএস এ যে ওপেন ক্লটা আমরা ইনস্টল করব সেইটার সাথে আমরা আসলে কমিউনিকেট করব। মানে আমার বট আমরা করব না, বট আমরা সেট আপ করে রাখবো, বট আলটিমেটলি আমার ওপেন ক্ল গেটওয়েতে কানেক্ট করবে। গেটওয়ে মানে কি? গেটওয়ে মানে হচ্ছে কাইন্ড অফ একটা নেটওয়ার্কিং ইন্টারফেস। ঠিক আছে? সো সেই জায়গাটাতে সে কানেক্ট করবে। তারপরে সেই গেটওয়ে থেকে আমরা যে কাস্টম স্কিলটা বানাবো, মানে ধরেন আপনি ফ্রিল্যান্স ক্লায়েন্ট ম্যানেজার, এটা তো আর ওপেন ক্ল জানে না, এটা আপনার একটা কাস্টম স্কিল, তাই না? তো এটা তো আপনাকে আসলে ডিফাইন করতে হবে যে সেই ক্লায়েন্ট ম্যানেজার আসলে কি কি করবে। যেমন সে ক্লায়েন্টের লিস্ট আনতে পারে, সে ক্লায়েন্ট অ্যাড করতে পারে, সেখানে হচ্ছে আপনার বিভিন্ন টাস্ক ম্যানেজ করার জন্য টাস্ক অ্যাড করা, ডিলিট করা, এডিট করা, ম্যানেজ করা, এ ধরনের ফিচার্স থাকবে। ক্লায়েন্টের প্রপোজাল লেখা, হ্যাঁ, টাস্ক লিস্ট নিয়ে আসা, হ্যাঁ, তারপরে কোনো একটা টাস্ককে আসলে শেষ করে দেওয়া, মার্ক অ্যাজ ডান করা, এই ধরনের যে ফিচারগুলো সবকিছুকে মিলে আমরা বলছি যে ফ্রিল্যান্স ক্লায়েন্ট ম্যানেজার একটা স্কিল সেট। তো সেই স্কিলটা আমরা ডিফাইন করব কাস্টম। সো গেটওয়েতে আসার পর আপনি বটের এখানে যে কথাটা লিখেছিলেন সেটা মূলত গেটওয়ে দিয়ে ঘুরে আপনার এই স্কিলসের মধ্যে আসবে, এবং দেখবে যে স্কিল আপনার ডিফাইন করা স্কিলের সাথে ম্যাচ করে কিনা, যেটা ইউজার জানতে চেয়েছে। যদি ম্যাচ করে সেই স্কিলটা আসলে এক্সিকিউট হবে, এবং সেই স্কিলের মাধ্যমে আলটিমেটলি রেসপন্স আসবে, এবং সেই রেসপন্স দিয়ে আপনি আসলে এখানে আউটপুট পাবেন। ঠিক আছে? এই হচ্ছে সিম্পল ফ্লো, এবং এইটা হচ্ছে আপনার সেই কাস্টম স্কিলটা, যেটার নাম দিয়েছি আমরা ফ্রিল্যান্স ক্লায়েন্ট ম্যানেজার। এবং সেখানে আমাদের কি কি ফিচার আমরা রাখবো, আমাদের ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ফিচার রাখবো, আমাদের বিভিন্ন প্রপোজাল থাকতে পারে, ক্লায়েন্টকে প্রপোজাল লেখা, তারপরে ক্লায়েন্টের ফলো আপ, এই জিনিসগুলো আমরা করব। দেন আমরা টাস্ক ম্যানেজমেন্ট করতে পারি, দেন হচ্ছে আমরা একটা ডেইলি সামারি রিপোর্ট নিতে পারি। সো দিজ আর দ্য সিম্পল ফিচার্স যেগুলো হচ্ছে আমরা আসলে আজকে বানাতে চাচ্ছি এটা দিয়ে। এবং আমরা এখানে স্টোরেজ হিসাবে একটা ডেটাবেস লাগবে আমাদের, কারণ আপনার ক্লায়েন্ট লিস্ট সেভ করা, টাস্ক লিস্ট সেভ করা, এগুলো কোথায় থাকবে? সো আমরা ডেটাবেস হিসাবে প্রাথমিকভাবে data.json, আমরা একটা লোকাল ফাইল সিস্টেমে একটা জেসন ফাইলের মধ্যে আমরা এরকম একটা স্ট্রাকচারে, এই যে আপনারা যেভাবে দেখছেন এখানে, এখানে আপনি যদি দেখেন ক্লায়েন্ট একটা অ্যারে, প্রপোজালের একটা অ্যারে, এবং একটা টাস্কের অ্যারে। সো আমরা একটা সিম্পল বিগ একটা অবজেক্ট নিব, সেই অবজেক্টটাই হবে আমার ডেটাবেস, এবং সেই অবজেক্টের মধ্যে ক্লায়েন্ট লিস্ট, প্রপোজাল এবং টাস্ক, এই জিনিসগুলো আসলে সেভ করব আমরা। ঠিক আছে? এবং তারপরে আমরা ক্রন জবও সেট আপ করবো, যেন আপনি একটা নির্দিষ্ট টাইমে, দিনে ধরেন সকাল 6টার সময় আপনি একটা ডেইলি সামারি পাবেন, যে আজকের দিনের জন্য এই মুহূর্ত পর্যন্ত আপনার এই প্রজেক্ট ম্যানেজার থেকে একটা সামারি, কয়টা ক্লায়েন্ট আছে, কতগুলো টাস্ক পেন্ডিং আছে, কতগুলো প্রজেক্টস, কোন প্রজেক্টস কি অবস্থায় আছে, এই জিনিসটা আর কি। ঠিক আছে? সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে হোয়াট উই আর গোয়িং টু ডু। সো আমি যদি এক কথায় বলি তাহলে হচ্ছে মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ইউজার টেলিগ্রামে প্রথমে নক করবে, তারপরে সেখান থেকে ওপেন ক্ল গেটওয়ের কাছে যাবে, দেন স্কিল রাউটারের কাছে যাবে, সেখান থেকে আমার কাস্টম স্কিল অনুযায়ী সে কাজ করবে, দেন যদি প্রয়োজন হয় data.json থেকে ডেটা রিড করা বা সেখানে ডেটা সেভ করা বা আপডেট করা, এ ধরনের কাজগুলো করবে, এবং একই সাথে ডেইলি স্কেজুলিংও সে করে রাখতে পারে যদি আপনি সেটা চান। ঠিক আছে? এবং ফাইনালি
আমাকে টেলিগ্রামে রিপ্লাই দিবে এবং সেই চ্যানেলটা যে কোনো জায়গায় হতে পারে। আপনি টেলিগ্রামে বসে আপনার ডেইলি সামারি রিপোর্টগুলো চা খেতে, খেতে আপনি জাস্ট কমান্ড দিয়ে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কথা বলে আপনি আসলে তার কাছ থেকে আউটপুটটা নিতে পারবেন। যেই কাজটা আমাদেরকে এর আগে করতে হলে আপনাকে কি করতে হতো? আপনার কোনো একটা আইপি অ্যাড্রেস বা কোনো একটা জায়গাতে যেয়ে বা একটা ডোমেনে যেয়ে আপনার প্রজেক্ট ম্যানেজারটা ওপেন করতে হতো, সেখানে লগইন করা লাগতো, দেন সেখানে যেয়ে মেনুতে ক্লিক করা লাগতো, করে আপনাকে নিজে খুঁজে বের করে জিনিসটা করতে হতো। কিন্তু আপনার কোনো কাস্টম রিকোয়ারমেন্ট যদি এসে যায় যে আমার এমন একটা হলো যে অমুক ক্লায়েন্টের, অমুক প্রজেক্টের, অমুক নাম্বার টাস্কের এখন কি অবস্থা? এই ধরনের এই যে আমরা মনে, মনে চিন্তা করি, সেই জিনিসটা কিন্তু আমরা ইন্টারফেস থেকে আগে ক্লিক করে, করে আমাদের যেতে হতো। এখন আমরা জাস্ট মুখে জিনিসটা বলে ভয়েস কমান্ডেও ইনফ্যাক্ট কিন্তু আমরা জিনিসটা বের করে নিয়ে আসতে পারি রিপোর্টটা। ঠিক আছে? সো খুবই সুন্দর ইনটিউটিভ একটা জিনিস হতে যাচ্ছে। সো দেখি আমরা আসলে জিনিসগুলো কিভাবে কাজ করে। ইন দ্য মিন টাইম আমরা আমাদের টার্মিনালে চলে গেলাম। দেখছি যে হ্যাঁ, আমাদের ইনস্টলটা হয়ে গেছে। এখন আমাকে জিজ্ঞেস করছে যে দেখো ওই যে ডিসক্লেমারটা ওরা দেয় যে দেখো তুমি আমাকে অ্যাক্সেস দিচ্ছ। সো এখানে কিন্তু এটা সম্পূর্ণ দায়-দায়িত্ব তোমার, এরকম একটা ডিসক্লেমার দিচ্ছে। সো এই কারণেই তো আমরা ভিপিএস ব্যবহার করছি, মেশিনে ব্যবহার করছি না। সো আমার পার্সোনাল কোনো ডাটার উপরে কোনো রিস্ক নাই। আমি ভিপিএস এর উপরে আছি। সো এখানে আমি ইয়েস দিলাম। দেন হচ্ছে আমাকে কুইক স্টার্ট করতে বলছে। আমি কুইক স্টার্ট চুজ করলাম। দেন আমাকে মডেল চুজ করতে বলছে, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা টেলিগ্রামে লিখবো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে এবং সেটা আলটিমেটলি কিন্তু মডেলকে বুঝতে হবে। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য আমাদের একটা মডেল লাগবে। সো আমরা ওপেন এআই এর মডেল চুজ করলাম। আপনি যে কোনো মডেল চুজ করতে পারেন। অ্যানথ্রপিকের ক্লড, জেমিনাই সবকিছু আছে। ওপেনএআই এর মধ্যে ২ টা অপশন আছে। একটা হচ্ছে ওপেনএআই কোডেক্স, আরেকটা হচ্ছে ওপেনএআই এপিআই কি। সো আমি এপিআই কি ব্যবহার করব না, কারণ এপিআই কি আবার আলাদা করে ক্রেডিট কিনতে হয়। বাট আমার ওপেনএআই কোডেক্সটা আমি ব্যবহার করতে পারবো, কারণ আমার চ্যাটজিপিটি প্লাস আছে। সো যার কারণে আমি ওপেনএআই কোডেক্স ব্যবহার করব। সো ওপেনএআই কোডেক্স লিখে আমি যখন দিলাম, ও আমাকে একটা দেখেন আমাকে একটা মানে এটা একটা OAuth 2 লগইন হবে। সো OAuth 2 ইউআরএলটা দিয়ে দিয়েছে। আমি এই ইউআরএল এ ক্লিক করলাম। সেটা করলে আমার ওপেনএআই তে আমাকে লগইন করতে বলবে। তো এটা লগইন হয়ে গেল। দেখুন আমাকে পারমিশন চাচ্ছে, আমি কন্টিনিউ দিলাম। ব্যাস লগইন ফ্লো ডান। এবার এই যে ইউআরএলটা আমি পেলাম, এটা হচ্ছে রিডিরেক্ট ইউআরএল। এই রিডিরেক্ট ইউআরএলটা আমি কপি করে আমার এখানে জাস্ট আমাকে পেস্ট করতে বলছে। সো আমি এটা পেস্ট করলাম, যেটা আমরা আগের ভিডিওতে করেছিলাম। ব্যাস এটা করার পরে অ্যাকচুয়ালি আমার কোডেক্স, ওপেনএআই কোডেক্সের সাথে ওর OAuth 2 এর মাধ্যমে কানেকশনটাও করে ফেললো। এখন ও যা কিছু আপনি কথা বলবেন, ও মূলত আপনার এই ওপেনএআই ক্রেডিটটা ব্যবহার করেই আপনার হয়ে ওপেনএআই এর সাথে কমিউনিকেট করে বাকি কাজটা করবে। এখন বলছে যে কোন এই কোডেক্সের তো অনেক মডেল আছে, লাইক কোডেক্স জিপিটি 5.4, হ্যাঁ জিপিটি 5.1, 3 এরকম অনেক আছে। আমি কিপ কারেন্ট যে কোনো একটা ডিফল্ট আপনি চুজ করে ফেলবেন। এরপরে আপনাকে বলছে তুমি কোন চ্যানেলে কথাবার্তা বলবা। সো দেখেন এখানে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ডিসকর্ড, আইআরসি, গুগল অনেক অপশন আছে। স্ল্যাক আছে, অনেকেই ইউজ করে স্ল্যাক নিজেদের মানে কোম্পানির ভিতরে। সো আপনি যে কোনো খুশি করতে পারেন। আমি টেলিগ্রামটা ইউজ করছি, কারণ টেলিগ্রামটা কম্পারেটিভলি একটু দ্রুত দেখানো যাবে। সো এটা হচ্ছে টেলিগ্রামের সাথে আমার কানেকশন প্রসিডিউর, যেটা আমি এর আগের ভিডিওতেও দেখেছিলাম। সেই কাজটা আমরা করব। সো সেটা আস্তে আস্তে আমরা যেটা করব, আমরা প্রথমেই টেলিগ্রামের ওয়েব ইন্টারফেসে চলে যাব, web.telegram.org। এখানে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, আপনি একটা টেস্ট করার জন্য অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। ঠিক আছে? এবং যদি আপনি অন্য কোনো চ্যানেলে কানেক্ট করতে চান, তাহলে এইভাবে অন স্ক্রিন ইনস্ট্রাকশন ফলো করে আপনি করতে পারেন। তো সেখানে দেখেন প্রথমেই আপনাকে বলছে হাউ ডু ইউ ওয়ান্ট টু প্রোভাইড দিস টেলিগ্রাম বট টোকেন। আপনার লাগবে হচ্ছে একটা টেলিগ্রাম বট টোকেন। ঠিক আছে? এবং এখানে আপনি কি কি করবেন সেই জিনিসটাও এখানে বলে দেওয়া আছে, যে তুমি এই টেলিগ্রাম বট টোকেনটা কিভাবে পাবা। আপনি যদি শুধু এটুকু পড়তে পারেন তাহলেই আপনি পারবেন, আপনার টেকনিক্যাল হওয়া লাগবে না। সেখানে আপনাকে বলেছে ওপেন টেলিগ্রাম অ্যান্ড চ্যাট উইথ @botfather। সো আমাদেরকে কি করতে হবে, আমরা এখন টেলিগ্রাম ইন্টারফেসে যাব এবং সেখানে আমি সার্চ করব মিস্টার বটফাদারকে। এখানে অনেক বটফাদার আছে। সো আমরা এই ভেরিফাইড বট প্রোফাইল সেটাতে আমি গেলাম। এ হচ্ছে বটফাদার, সমস্ত বটের বাবা, মানে টেলিগ্রামের নিজস্ব একটা বট। এ নিজেও আরেকটা বট, এ হচ্ছে সমস্ত বটের বাবা। সে আলটিমেটলি আপনার অন্যান্য বট ক্রিয়েট করতে পারে। সো আমরা তাকে দিয়ে একটা বট ক্রিয়েট করাবো। আমরা স্টার্ট দিলাম। স্টার্ট দিলে তারপরে এখানে দেখেন নিউ বট, অসংখ্য কমান্ড আছে। সো আমি এই নিউ বটটা দিলাম, কারণ আমি একটা নতুন বট তৈরি করতে চাই। এখন বলছে তুমি তোমার বটের একটা নাম দাও। ঠিক আছে? সো আমি যেটা করছি, সুমিত LWS ওপেন ক্ল বট। ওকে, বটের নাম দিলাম আমি এটা। ওকে, সে আমাকে গুড বললো। এবার বলছে যে তুমি তোমার বটের একটা ইউজার নেম দাও। নাম আর ইউজার নেম সেম নয়। সো আমি ইউজার নেমও সেম দিলাম। ওকে, দেখি সে কি বলে। ইয়েস, সে আমাকে বলছে ডান, কনগ্রাচুলেশনস অন ইউর নিউ বট। এখন আমার লাগবে বট টোকেনটা। ঠিক আছে? সো এই হচ্ছে দেখেন বট টোকেনটা। আমি এখানে একটা ক্লিক করলে এটা কপি হয়ে গেল। এখন আমি আমার টার্মিনালে ফেরত গেলাম এবং ও যেভাবে আমাকে বলেছে যে এন্টার টেলিগ্রাম বট টোকেন, সেটাতে আমি ক্লিক করলাম। এখন এন্টার টেলিগ্রাম বট টোকেনের জায়গায় আমি এখন আমার বট টোকেনটা দিয়ে দিলাম। ওকে, ডান।
এখন বলছে তোমার সার্চ প্রোভাইডার কি, মানে যদি ওই আমাদের ওপেন এআইকে আপনার কোনো কোয়ারির জন্য গুগলে সার্চ করতে হয় বা অন্য কোথাও সার্চ করতে হয়, মানে ইন্টারনেটে ওয়েব সার্চ করতে হয়, তাহলে সে কোন সার্চ প্রোভাইডারটা ব্যবহার করবে। হ্যাঁ, আমাদের এটা দরকার নাই, সো যে আপনি চাইলে করতে পারেন আর কি। সো এটা আমি এখন স্কিপ ফর নাও করলাম। এবার বলছে কনফিগার স্কিলস নাও, যেটা আমরা এর আগের ভিডিওতে করিনি। এই ভিডিওতেও আমরা এই টার্মিনাল ইন্টারফেস থেকে করব না, এটা আমরা পরে কাস্টম করব। আপাতত আমি এই জিনিসটাকে কনফিগার স্কিলস নাও নো দিলাম। ওকে, তারপরে বলছে এনাবল হুকস, আমাদের এখন হুকসও লাগবে না, আমি স্পেস দিয়ে চেকবক্স অন করলাম, করে স্কিপ ফর নাও দিলাম। ওকে, ডান। এখন সে এই যে গেটওয়ে সার্ভিস, মনে আছে আমি আপনাদের আর্কিটেকচারের সময় বলেছিলাম যে ওপেন ক্লর একটা গেটওয়ে থাকে, গেটওয়ে আর কিছুই না, একটা ট্রান্সপোর্ট লেয়ার। সো এখানে কি হচ্ছে, আপনি যে তার সাথে কমিউনিকেট করবেন, হ্যাঁ, একটা ধরেন আপনি রেস্ট এপিআই দিয়ে আমরা যখন আমরা এইচটিটিপির মাধ্যমে কমিউনিকেট করি, তো এরকম একটা গেটওয়ে সে তৈরি করছে। এখন সে বলছে হাউ ডু ইউ ওয়ান্ট টু হ্যাচ ইউর বট, মানে আপনি বটটাকে কিভাবে দেখতে চান। সো আমরা এর আগে দেখেছিলাম যে আমরা মানে ওপেন ক্লকে আপনি কিভাবে আসলে অ্যাক্সেস করতে চান। সো এটার ওয়েব ইউআই আছে, টার্মিনাল ইউআই আছে। আগের ভিডিওতে আমি দুটাই দেখিয়েছিলাম আপনাদেরকে। তো আজকে আমরা ওয়েব ইউআইতে তাহলে জিনিসটাকে ওপেন করব। সো ওয়েব ইউআইতে ওপেন করার জন্য মানে আপনি আপনার ব্রাউজার থেকে ওপেন ক্লড ড্যাশবোর্ডটাতে যাবেন। তো সেটাকে অ্যাক্সেস করার জন্য দেখেন অনবোর্ডিং কমপ্লিট, এবং এখানে কিন্তু ইনস্ট্রাকশন সুন্দর করে দেওয়া আছে। আমার ওই ড্যাশবোর্ডের ইউআরএলটা আমি কোথায় পাবো, এই দেখেন আমার ড্যাশবোর্ড লিঙ্ক। এটা হচ্ছে এই দেখেন আমার একটা লোকাল হোস্ট ইউআরএল এবং সাথে একটা টোকেন, এইটা হচ্ছে আমার ড্যাশবোর্ডের লিঙ্ক। কিন্তু এখন এখানে গেলে আমরা কিন্তু দেখতে পাবো না, কারণ আমার 127 পোর্টের সাথে এটার কিন্তু পোর্ট ফরওয়ার্ডিংটা স্টাবলিশ করা হয়নি। সো আমরা কাইন্ড অফ একটা প্রক্সি সেট আপ করতে হবে, যেটার মাধ্যমে আপনি যখন 127 দিবেন তখন যেন প্রক্সিটা আলটিমেটলি আমার এই ওপেন ক্লর প্যানেলে নিয়ে যায়। সেজন্য তারা আপনাকে একটা কমান্ডও দিয়ে দিয়েছে, আপনি এটা কপি করবেন। এবং এই জিনিসটা আমি কপি করলাম, এবং সিম্পলি এই জিনিসটা নিয়ে আমি একটা নিউ টার্মিনাল ট্যাব ওপেন করলাম কন্ট্রোল টি দিয়ে, এবং তারপরে আমি এই জিনিসটা চালু করে দিলাম। ওকে, এখন আমাকে আমার পাসওয়ার্ডটা দিতে হবে, এটা হচ্ছে আপনার ভিপিএস এর পাসওয়ার্ডটা। সো আমি আমার পাসওয়ার্ডটা কপি করে এখানে জিনিসটা পেস্ট করে দিলাম। ওকে, ডান। সো এটা হচ্ছে, এখন এটা চালু হয়ে গেছে, এটা আমাকে অন রাখতে হবে। ঠিক আছে, এটা আবার অফ করে দিয়েন না। তারপরে এটা চালু রেখে আপনি যখন এই ইউআরএল এ যাবেন তখন এই টানেলটা কাজ করবে। ঠিক আছে, সো এইখানে আমরা তাহলে এখন এই লিঙ্কে চাপ দিলাম। এই লিঙ্কে চাপ দিলে এই যে দেখেন আমাদের ওপেন ক্লড ড্যাশবোর্ডটা চলে আসলো। সো এটা হচ্ছে আমাদের টোটাল ওপেন ক্লড সেটআপ, এবং সেখানে আগের ভিডিওতে আমি আপনাদেরকে এগুলো দেখিয়েছিলাম কি কি চ্যানেল আছে। হ্যাঁ, এখানে আপনার বিভিন্ন চ্যানেলস, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন আমার আমরা যে টেলিগ্রাম চ্যানেলটা সেট আপ করেছি সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, সেটা জাস্ট আমরা টার্মিনাল থেকে ক্রিয়েট করেছিলাম। এছাড়া আপনি ইউআই থেকেও কিন্তু এই কাজগুলো করতে পারবেন। তারপরে দেখেন এখানে আপনার ইউজেজ, ক্রন জব, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যেটা আজকেও দেখবো আমরা। এই যে দেখেন আজকে আমাদের মেইন কাজ হচ্ছে এই স্কিলস ট্যাবটা। ঠিক আছে, আমরা আগের দিন এই স্কিলসটা শিখিনি, বাট ওপেন ক্লড মেইন জিনিসই কাস্টম কিছু করার জন্য আপনাকে স্কিলস বানাতে হবে। সো অ্যাকচুয়ালি স্কিলস আর কিছুই না, সিম্পল মার্কডাউন ফাইল, যেখানে আপনি আপনার নিজস্ব ভাষায় আপনি কি করতে চান সেটা আপনি লিখে দিবেন জাস্ট, তাহলেই কাজ করবে। সো এখানে যদি আমরা আসি, আমরা দেখবো যে এখানে কিছু বিল্ট ইন স্কিল আছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে আলটিমেটলি ওপেন ক্লড নিজেরা বানিয়ে রেখেছে। সেরকম বিল্ট ইন কারেন্টলি 52টা স্কিল আছে, যেমন ওয়ান পাসওয়ার্ড, অ্যাপেল নোটস, অ্যাপেল রিমাইন্ডার্স, এরকম। সো আমরা আজকে এই বিল্ট ইন স্কিল তো আমরা ব্যবহার করতে পারবোই। আমরা যেটা করবো, আমরা নিজেদের একটা যে ফ্রিল্যান্স ক্লায়েন্ট ম্যানেজার এরকম একটা স্কিল নিজেরা বানাবো। ওকে, সো স্কিল বানাইতে হলে আমাদেরকে আসলে কি করতে হবে, সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি আপনাদেরকে এগেইন ওপেন ক্লড ডকুমেন্টেশনে নিয়ে যাচ্ছি। সেখানে গিয়ে আপনি কন্ট্রোল কে দিলে সার্চ ইন্টারফেস আসবে, সেখানে আপনি লিখবেন ক্রিয়েট স্কিল, মানে আপনি একটা নতুন স্কিল বানাতে চান। সেখানে আসলে এই যে প্রথম যে লিঙ্কটা, সেখানে আসলে দেখেন আপনাকে ডিটেইল ইনস্ট্রাকশন দেওয়া আছে যে স্কিল কি জিনিস। স্কিল তো বুঝতেই পারছেন, আমি অলরেডি ব্যাখ্যা করেছি। দেন একটা স্কিল তৈরি করতে গেলে কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ আপনাকে বলে দিয়েছে। প্রথমে যেটা করতে হবে, আপনার সার্ভারে .openclaw/workspace/skills এর মধ্যে নতুন একটা ফোল্ডার বানাতে হবে। আপনার স্কিলের নাম যেটা হবে, যেমন আপনি যদি আপনার স্কিলের নাম যদি হয় হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আপনি জাস্ট এই ফোল্ডারের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ফোল্ডার দিবেন। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যেভাবে নেক্সট জেএসে একটা ফোল্ডারের মধ্যে একটা পেজ.js ফেলে দিলে ওটা হয়ে যায় একটা রাউট। ঠিক আছে, সেরকম এখানেও আপনি যদি স্কিলস ফোল্ডারের মধ্যে একটা হ্যালো ওয়ার্ল্ড বা কিছু একটা স্কিলের নাম লিখে দেন, তাহলেই ওটা একটা নতুন স্কিল। ঠিক আছে, সো তাহলে আমরা এখন যেটা করব, তাহলে ওপেন ক্ল, তাই না, ওপেন ক্ল। আমরা যদি সার্ভারের মধ্যে যাই, এখানে গিয়ে যদি আমরা এখন এলএস দেই, তাহলে আমরা কিছুই দেখছি না, কারণ ওপেন ক্ল কিন্তু, সো এটা একটা হিডেন ফাইল, একটা হিডেন ফোল্ডার। সো হিডেন ফোল্ডার কিন্তু এভাবে এলএস দিয়ে অ্যাক্সেস করা যাবে না। আমরা যেটা করব, এলএস এ, এটা দিলে আমরা দেখতে পাবো এই দেখেন একটা ওপেন ক্ল নামে একটা ফোল্ডার আছে। তো তাহলে আমরা সিডি
ওপেন ক্ল এর মধ্যে ঢুকলাম। ওকে, এখানে যদি আমরা এলএস দেই তাহলে দেখবো তার মধ্যে আরো অসংখ্য ফোল্ডার আছে। তার মধ্যে দেখেন ওরা বলেছে ওয়ার্ক স্পেস নামক ফোল্ডারে যেতে হবে, সিডি ওয়ার্ক স্পেস, তার মধ্যে আমি গেলাম। ওকে, তারপরে আমি এলএস দিলাম। সেখানে দেখেন ওয়ার্ক স্পেসের মধ্যে স্কিলস নামে একটা ফোল্ডার আছে। এই দেখেন এটার মধ্যে আমরা স্কিলস নামে কোনো ফোল্ডার দেখছি না। ফাইন, সো তাইলে আমরা যেটা করব, কি নাম, স্কিলস, ঠিক ওই নামে একটা ফোল্ডার করব। ঠিক আছে, তারপরে তার মধ্যে আমরা সিডি করলাম। ওকে, সো এখন আমার এর মধ্যে কোনো স্কিলস নাই। সো প্রথম আমি হচ্ছে একটা ফোল্ডার বানাবো এখানে। সো আমি যেটা করব, mkdir, আমাদের স্কিলের নাম হচ্ছে ফ্রিল্যান্স ক্লায়েন্ট ম্যানেজার। ওকে, এবং তারপরে আমরা এটার মধ্যে সিডি করব। আমার এই পর্যন্ত কাজ শেষ। এর মধ্যে এবার আমার স্কিলকে ডিফাইন করতে হবে, এই যে ডিফাইন দ্য স্কিল। সো সেটার জন্য আমাকে কি করতে হবে, ঠিক এই নামে আপনাকে একটা ফাইল বানাতে হবে, skill.md। সো আপনি এর মধ্যে ফাইল তৈরি করবেন কি করে, টাচ করেও করতে পারেন, অথবা আমি যেটা একবারে ফাইল ক্রিয়েট করে ওপেন করে ফেলা আর কি, যেন আমি এডিট করতে পারি। সো এখানে আমি ন্যানো হচ্ছে লিনাক্সের একটা বিল্ট ইন টেক্সট এডিটর। হ্যাঁ, আপনি চাইলে ভিআইএম বা অন্য যে কোনো ভিম বা অন্য কিছু ব্যবহার করতে পারেন। এখানে আমি ন্যানো ব্যবহার করছি। এটা দিলে বেসিক্যালি ফাইলটা নাই, সো একটা ব্ল্যাঙ্ক ফাইল। সো আমি যখন এরপরে সেভ করব, ফাইলটা তৈরি হবে এবং ফাইলটা সেভ হয়ে যাবে। সো এর মধ্যে আমাকে skills.md মানে একটা মার্কডাউন ফরম্যাটে আমার এই ফ্রিল্যান্স ক্লায়েন্ট ম্যানেজার প্রজেক্টটা কি করবে, আমরা ওই যে চ্যাট জিপিটিতে বিশাল প্রম্পট দেই না, ওরকম একটা ডিটেল প্রম্পট দিতে হবে। ঠিক আছে, সো এখানে ডেফিনেটলি আমি বসে বসে আপনাদেরকে সামনে প্রম্পট লিখবো না, বাট আমি আপনাদেরকে দেখাবো যে জিনিসগুলো কেমন হতে পারে। সো আমি এই skill.md ফাইল একটা বানিয়ে নিয়ে এসেছি। সো এখানে ধরেন প্রথমেই আপনাকে এই ব্লকটা দিতে হবে। এটাকে বলা হয় যে কোনো মার্কডাউন ফাইলের ফ্রন্ট ম্যাটার। মানে হচ্ছে কাইন্ড অফ, এটাকে এভাবে চিন্তা করতে পারেন যে আপনি যখন জাভাস্ক্রিপ্টে আমরা হেডার্স লিখি না উপরে, বা আপনি এভাবে আরো মানে সহজভাবে চিন্তা করলে এইচটিএমএল এ যে মেটা ট্যাগগুলো আমরা লিখি, সেগুলো কি, সেগুলো কিন্তু দেখা যায় না, কিন্তু সেই জিনিসগুলোর মধ্যে তথ্য থাকে যেটা আসলে গুগল বট পড়ে, তাই না? সো এটা হচ্ছে ওপেন ক্ল যেন বুঝতে পারে যে এটার নাম কি, এই স্কিলটা কি করে, হ্যাঁ, এটার একটা ডেসক্রিপশন, মেটা তথ্য হচ্ছে এগুলো, সেইগুলো আমরা লিখে রাখি ফ্রন্ট ম্যাটারের মধ্যে। মার্কডাউনের উপরে এরকম দুইটা ডট 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 লাইনের মাঝখানে যেটা আমরা লিখবো, এগুলোই হচ্ছে সব বিভিন্ন প্রপার্টি, এবং এগুলো সে পড়তে পারে। ক্লিয়ার? সো সেখানে দুইটা প্রপার্টি আছে, নেম এবং ডেসক্রিপশন। আমাদেরটার নাম হচ্ছে ফ্রিল্যান্স, আমি এটার নাম দিলাম ক্লায়েন্ট ম্যানেজার, যেহেতু ফোল্ডারের নাম ওটা দিয়েছি ইউনিফর্ম থাক। সো সেখানে দেখেন আমি এখানে ডেসক্রিপশনে সামারি আকারে বলে দিয়েছি যে আমার এই স্কিলটা কি করে। কারণ আপনি যখন, আপনার তো এরকম মাল্টিপল স্কিল থাকবে, আপনি তো আসলে টেলিগ্রামে বলবেন না যে তুমি আমার ফ্রিল্যান্স ক্লায়েন্ট ম্যানেজার স্কিলে যাও, এভাবে তো বলবেন না। আপনি বলবেন আমার একটা নতুন ক্লায়েন্ট এসে অ্যাড করো। সো সে বুঝে নিবে যে কোন স্কিলের কাছে যেতে হবে এবং সেই অনুযায়ী কাজ করবে। সো এ কারণে আপনাকে ওপেন ক্লকে যেন সহজভাবে সে বুঝতে পারে, এই জন্য সহজ ল্যাঙ্গুয়েজে আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনার এই স্কিলটা কি করে। তো সেখানে দেখেন আমি একদম স্পেসিফিক, এবং আপনাকে খুব স্পেসিফিক হতে হবে। প্রম্পটিং ইজ অ্যান আর্ট, এটা কোডিং নয়, এটা হচ্ছে একটা আর্ট। সোজা কথা, আমি আপনাদেরকে যেভাবে ভিডিও এক্সপ্লেন করছি, আপনারা বলেন না যে সুমিত ভাইয়ের এক্সপ্লেনেশন অনেক ভালো, বা অমুক ভাইয়ের এক্সপ্লেনেশন অনেক ভালো, আমি উনার এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছি। ব্যাপারটা হচ্ছে কে কত সুন্দর করে এক্সপ্লেইন করতে পারে। সো এখন এআই এর যুগে প্রম্পটিং এর ক্ষেত্রে আপনার কোডিং ল্যাঙ্গুয়েজ এখন আর কোডের মধ্যে নাই। আপনি জাভাস্ক্রিপ্ট ফাংশন লিখলে আপনি যেভাবে লিখতেন, একজন মানে আপনি ধরেন একজন খুব বেশি কমিউনিকেটিভ না, আপনি একজন ইন্ট্রোভার্ট, কিন্তু আপনি যখন কোডিং ল্যাঙ্গুয়েজে লিখতেন তখন কিন্তু আপনার যে ফাংশনের সিনট্যাক্স হতো, আর একজন খুব সুন্দর কথা বলতে পারে তারও মানে ফাংশনের সিনট্যাক্স কিন্তু একই। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু আপনার ওই স্কিলটা চলে আসবে, আপনার ওই সফট স্কিলটা, রাইটিং স্কিলটা, এক্সপ্লেনেশন স্কিলটা। সো আপনাকে এখন যা আপনি চিন্তা করছেন সেই জিনিসটাকে লিখিত আকারে প্রেজেন্ট করতে হবে। সো এখানে দেখেন ওইভাবেই সুন্দর করে লেখা হয়েছে, ম্যানেজ ফ্রিল্যান্স বিজনেস অপারেশনস ইউজিং আ লোকাল data.json ফাইল ইনসাইড দিস স্কিল ডিরেক্টরি। ইউজ দিস স্কিল when the user wants to add or update freelance clients, draft unique proposals, generate unique follow-up messages, add or complete tasks, list clients, view task status, or request a daily summary. সো যে জিনিসটা আমরা আর্কিটেকচারে আপনাদেরকে বলেছিলাম যে এই ফিচারগুলো আমরা আসলে আজকে কভার করব। সো এবং একই সাথে পারসিস্ট অল রেকর্ডস ইন data.json, এবং ডেটা এটাও বলে দিয়েছি যে ডেটাবেস হিসাবে ব্যবহার করো data.json-কে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন। এবং দেখেন আইডি ফরম্যাট বলে দিয়েছি যে ক্লায়েন্টের ক্ষেত্রে সি দিয়ে শুরু করবা এভাবে, প্রপোজালের ক্ষেত্রে পি দিয়ে শুরু করবা, টাস্কের ক্ষেত্রে টি দিয়ে শুরু করবা, এবং এইভাবে। ঠিক আছে, সো এইভাবে আমরা একটা বেসিক সামারি লিখেছি। এইবার হচ্ছে বিস্তারিত ডেসক্রিপশন, সেটা হচ্ছে এই যে দেখেন
ডেটা.json-কে ডেটাবেস হিসাবে ব্যবহার করো। ডেটাবেসের রুলগুলো বলে দিয়েছি, যেমন মানে যেকোনো অ্যাকশন নেওয়ার আগে তুমি আগে ডেটা.json-টা চেক করবা। এরকম বেশ কিছু রুল এখানে দেওয়া হয়েছে। যদি কোনো ক্লায়েন্ট না মানে যদি কোনো কিছু খুঁজে না পাওয়া যায়, তাহলে এরকম কমান্ড দিবা বা এরকম রেসপন্স দিবা। আইডি রুল কেমন হবে, তারপরে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ এবং টোনটা কেমন হবে, রিপ্লাই ইন ইউজার্স ল্যাঙ্গুয়েজ, ইউজার যদি বাংলায় বলে বাংলায় রিপ্লাই দিবা, ইউজার যদি ইংলিশে চায় ইংলিশে দিবা, ইউজার যদি বাংলিশে চায় তাহলে বাংলিশে দিবা, এই আর কি। দেন হচ্ছে স্কিমা, আমার ডেটাবেস স্কিমা, যেটা আমরা এর আগে মঙ্গোডিবি বা মাইসিকিউএলে আমরা স্কিমা লিখতাম, সেটাকে আগে আমরা কি স্কিমার একটা ফরম্যাট থাকতো, আমরা সেই ফরম্যাটে লিখতাম। এখন আমরা ইংরেজিতেই লিখতে পারবো, যে এখনো আমাকে অত সুন্দর করে একদম সিনট্যাক্স মেনটেন করতে হবে না, আমরা শুধু বলতে পারবো যে এই এই ফিল্ড থাকবে এবং এটা টাইপ এটা এটা হবে। সো আপনাকে তার মানে কিন্তু স্কিমা বুঝতে হবে, তাই না? এরপরে হচ্ছে ক্লায়েন্ট ফিল্ডস। সো ক্লায়েন্ট যে টেবিলটা হবে, মানে আমার ডেটাবেস টেবিলে চলে আসছে এবার, ক্লায়েন্টের ফিল্ডগুলো হচ্ছে এগুলো, ঠিক আছে? তারপরে এর মধ্যে অ্যালাউড স্ট্যাটাস, হ্যাঁ অ্যালাউড বলতে কি বোঝায় আসলে, ঠিক আছে? এই যে স্ট্যাটাস যেটা দিয়েছে, এই স্ট্যাটাসটা আসলে এনাম, হ্যাঁ মানে দুইটা হতে পারে, লিড আর অ্যাক্টিভ, সেটা বলে দেওয়া হয়েছে। সো মোট কথা পুরা স্কিমা, যেটা আগে আপনি মঙ্গোডিবি স্কিমা বা মাইসিকিউএল স্কিমা বা পোস্টগ্রেসিকিউএল স্কিমা বানাতেন, সেই জিনিসটাকে আপনি এখন ইংলিশে সুন্দর করে লিখতে পারবেন। তারপরে দেখেন এখানে বিহেভিয়ারের মধ্যে বলা হয়েছে কি কি ফিচার আছে, লাইক ক্লায়েন্ট অ্যাড করা, বেসিক্যালি দিজ আর দ্য স্কিলস। ক্লায়েন্ট অ্যাড করা মানে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। ক্রুড আমরা যেটা করতাম সেই জিনিসটাকে এখন ইংরেজিতে আমাকে ব্যাখ্যা করতে হচ্ছে, যে তুমি ডেটা.json রিড করবা, এইটা করবা, ওইটা করবা, ডুপ্লিকেটের ক্ষেত্রে কি করবা, সেভ করবা, সেই ফাইলগুলা সেই ফিল্ডগুলা কি কি, এই সব কিছু এখানে বলা আছে। একইভাবে শো ক্লায়েন্ট একটা ফিচার, শো ক্লায়েন্ট ডিটেলস মানে সিঙ্গেল ক্লায়েন্ট, সেটা একটা ফিচার। ড্রাফট প্রপোজাল, প্রপোজাল যখন তোমাকে, এটা তার আরেকটা স্কিল, যে সে প্রপোজাল লিখতে পারবে ইংরেজিতে, যে ক্লায়েন্টের জন্য একটা ফর্মাল প্রপোজাল লিখে দিবে এবং সেই প্রপোজালটাও ডেটাবেসে রাখবে, তো সেটার একটা ডেটা স্ট্রাকচার এবং সবকিছু। দেন হচ্ছে ড্রাফট ফলো আপ, ঠিক আছে? ফলো আপের ক্ষেত্রে সে কি কি করবে, এবং টাস্ক অ্যাড করার ক্ষেত্রে তার কি কি ফিল্ড থাকবে, কি কি রুলস তাকে মানতে হবে, এগুলো বলে দেওয়া আছে। দেন হচ্ছে শো পেন্ডিং টাস্ক, সো পুরা জিনিসটা কিন্তু এখানে ব্যাখ্যা করা হচ্ছে। দেন কমপ্লিট টাস্ক, সো আপনারা মনে করতে পারেন যে ভাই তাহলে পুরো একটা প্রম্পট লিখে পেস্ট করে দিয়েছে, এখন কি বসে বসে এই জিনিসটা লিখবো এখানে? তা তো করবো না। এইটাই তো আপনার অ্যাকচুয়ালি সফটওয়্যার আগেও এটাই ছিল। আমরা এই জিনিসটাই আমরা আসলে করতাম, মানে সিস্টেম আর্কিটেক্টরা। এখন ওই সিস্টেম আর্কিটেক্টের যে থিঙ্কিং আউটপুট যে লেখাটা, সেটা আপনাকে আসলে এর মধ্যে আপনি ইংলিশে লিখতে পারছেন বা আপনার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে লিখতে পারছেন, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। এছাড়া লজিক্যাল থিঙ্কিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সবকিছু সেম আছে। অনলি থিং যেটা আসলে কমে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হ্যান্ডস অন কোডিং করা। ক্লিয়ার? সো আশা করি বুঝতে পেরেছেন। সো এখন এখানে এই যে সেফটি রুলস, হ্যাঁ কিছু ভ্যালিডেশন রুল, তারপরে আউটপুট স্টাইল, হ্যাঁ আউটপুট সে যখন রেসপন্স দিবে সেই আউটপুট স্টাইলটা কেমন হবে, সেইগুলো সব বলে দেওয়া আছে। এবং দেখেন আরো কিছু লাস্টে গিয়ে কিছু নোট দেওয়া আছে, ফর প্রপোজালস অ্যান্ড ফলো আপস রাইট পলিশড ক্লায়েন্ট ফেসিং টেক্সট। এটা হচ্ছে জাস্ট সিম্পল কথা, যে যখন তুমি প্রপোজাল লিখবা তখন খুব পলিশড ওয়েতে লিখবা আর কি, এই সব আর কি। সো বেসিক্যালি এইটা হচ্ছে আমার এই skill.md ফাইল। সো এইটাকে আমি পুরোটা কপি করলাম এবং আমরা এখন আমার টার্মিনালে গেলাম এবং এই ন্যানো এডিটরে আমি পেস্ট করে দিলাম জিনিসটাকে। এবং ন্যানোর এখানে সেভ করার নিয়ম হচ্ছে, এই যে দেখেন এখানে নিচে বলা আছে কন্ট্রোল এক্স, এটা দিলে এক্সিট হবে। সো আমি কন্ট্রোল এক্স দিয়ে এক্সিট করতে গেলেই ও আমাকে ওয়ার্নিং দেবে যে তুমি কি সেভ করবা কিনা। সো আমি এখানে বড় ওয়াই দিয়ে সেভ দিলাম, এন্টার দিলাম, জিনিসটা সেভ হয়ে গেল। সো আমার প্রথম একটা কাজ হয়ে গেল যে আমি মেইন skill.md ফাইলটা ডিফাইন করলাম। আরেকটা জিনিস বলা আছে আমার ডেটাবেস। সো আমাকে তাহলে ডেফিনেটলি ডেটাবেসটা অবশ্যই এখানে একটা অ্যাটলিস্ট ডেটা.json-টা ফেলে রাখতে হবে। সো data.json, এবার এটার, সো এটার মধ্যে আমার মনে আছে, আমাদের মানে মনে আছে একটা অবজেক্ট হবে, তার মধ্যে ক্লায়েন্টস থাকবে, প্রপোজালস থাকবে, আরেকটা কি থাকবে, ক্লায়েন্টস, প্রপোজাল আর টাস্ক, তাই না? সো এখানে যদি আমি আসি, এই ক্লায়েন্টস একটা বড় অবজেক্ট, এটাই আমার ডেটাবেস, তার মধ্যে ক্লায়েন্টস একটা অ্যারে, প্রপোজালস একটা অ্যারে, টাস্ক একটা অ্যারে। সো দিজ আর দ্য থ্রি থিংস দ্যাট উইল ম্যানেজ। এইবার আমি কন্ট্রোল এক্স দিয়ে এগেন এটা সেভ করে ফেললাম। সো আমার স্কিলসের সেট আপ ডান। ক্লিয়ার? এবং আমরা যদি এখন আবার ওপেন ক্ল ডকুমেন্টেশনে আসি, এই হচ্ছে জিনিসগুলো। এখন যদি আমরা আমাদের ওপেন ক্ল কন্ট্রোল প্যানেলে যাই, একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়াও লাগে না আসলে। এখানে দেখেন বিল্ট ইন স্কিল ছাড়াও আমাদের নিজেদের একটা ওয়ার্ক স্পেস স্কিল, মানে ওই যে ওয়ার্ক স্পেস ফোল্ডারের মধ্যে কাস্টম স্কিল, সেটা একটা নতুন এসছে। সেখানে যদি আমি আসি, এই দেখেন আমার ফ্রিল্যান্স ক্লায়েন্ট ম্যানেজার, এই দেখেন আমার ডেসক্রিপশনটা, এবং এখানে আলটিমেটলি এলিজেবল দেখাচ্ছে, মানে এটা সমস্ত কিছু আমরা সুন্দর করে বানাইছি, এই জন্য এটা এলিজেবল। ঠিক আছে? সো নাও দ্য স্কিলস ইজ রেডি। এবং রেকমেন্ডেড হচ্ছে এখানে একটা রিফ্রেশ থাকে, এই রিফ্রেশটা একবার চাপ দিয়ে নেবেন, অথবা আপনি আপনার বটকে যেও বলতে পারেন যে এটাকে রিফ্রেশ করো। সো
এই আর কি। সো এখানে যদি আমরা আসি এই জায়গাটায় দেখবেন এখানে যদি আমি রিফ্রেশ দিয়ে সার্চ দেই, এই যে রিফ্রেশ ওপেন ক্ল, আস্ক ইউর এজেন্ট টু রিফ্রেশ স্কিলস অর রিস্টার্ট দ্য গেটওয়ে, ওপেন ক্ল উইল ডিসকভার দ্য নিউ ডিরেক্টরি অ্যান্ড ইন্ডেক্স। যদি স্কিলটা সে না পেতো, যেমন আমাদের এখানে কিন্তু পেয়ে গেছে, অনেক সময় পাবে না, তখন আপনি জাস্ট আপনার টেলিগ্রাম বটে যেয়ে বলবেন যে তুমি তোমার স্কিল রিফ্রেশ করো, অথবা বলবেন তুমি তোমার গেটওয়ে ওপেন ক্ল গেটওয়েটা রিস্টার্ট করো। ঠিক আছে? সো এখন বটের সাথে যে আমরা কথা বলবো, আমাদের বট কি রেডি? এখনো কিন্তু বট রেডি না। সো আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। সো বট ফাদার আমাদের জন্য একটা নতুন বট তৈরি করে দিয়েছে, দিস ইজ দ্য বট। সো এখানে ক্লিক করলে আমরা বটের এখানে আসলাম এবং এখানে এসে আমি স্টার্ট দিলাম। সো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম স্টার্ট দিলেই কিন্তু সাথে সাথে এখন বটের সাথে কথা বলা যাবে না। এটা অনেকটা ব্লুটুথের মতো, যে আপনি প্রথমবারে কিন্তু একটা পেয়ারিং করা লাগবে। সো আপনার ওপেন ক্লর সাথে, এটা সিকিউরিটির জন্য, ওপেন ক্লর সাথে আপনার এই টেলিগ্রাম বটের একটা পেয়ারিং লাগবে, সো দ্যাট দিস টু কমিউনিকেট টুগেদার। ঠিক আছে? সো সেটার জন্য আপনাকে সে বলেও দিয়েছে তুমি এই কমান্ডটা নিয়ে পেয়ারিংটা করে ফেলো। যেভাবে প্রথমবারে যখন আপনি কোনো নতুন ব্লুটুথ ডিভাইস যেমন হেডফোন বা কোনো কিছু এনে আপনি যখন ফার্স্ট টাইম কানেক্ট করেন, তখন কি হয়, একটা পেয়ারিং করতে হয় না, ফার্স্ট টাইম ওই একবারই করতে হয়। তো সেই জিনিসটাই আমরা এখানে করব। সো আমি এখন এখানে এসে আমাদের এই জিনিসটা আমাদের সার্ভার টার্মিনালে পেস্ট করে দিলেই ও আসলে দেখেন কি বলে, ও আসলে পেয়ারিংটা করে ফেলবে। দ্যাটস ইট, এই যে অ্যাপ্রুভড। সো আমার টেলিগ্রাম বটটা পেয়ার্ড হয়ে গেছে। এখন আপনি চাইলে টেলিগ্রাম বটে কথা বললে উত্তর পাবেন। আমি বললাম হ্যালো, এই দেখেন এখানে ইজ টাইপিং দেখাচ্ছে, তার মানে এটা কানেক্ট করে ফেলেছে এবং এটা এখন টাইপিং হচ্ছে। সো এখন আপনাকে রেসপন্স দিবে। সো আমার বটটা এখন কানেক্টেড হয়ে গেল আমার ওপেন ক্লর সাথে। আই ক্যান কন্ট্রোল মাই ওপেন ক্ল ফ্রম দিস ইন্টারফেস, চ্যাট ইন্টারফেস। ওকে? সো সে আপনাকে একটা সুন্দর উত্তর দিয়েছে, বলেছে একটা হ্যালো হ্যান ত্যান বলে, সে বলেছে তোমার নাম কি আর আমি তোমাকে কি নামে ডাকবো, এইসব ওপেনিং কথাবার্তা বলেছে। তো আমরা যেটা করি, আমরা যেটা বলি যে ওকে বলি যে প্লিজ রিস্টার্ট দ্য ওপেন ক্ল গেটওয়ে। দেখি একটু বলে যে ও আসলে এখান থেকে পজিটিভ রেসপন্স দেয় কিনা। যেহেতু আমাদেরকে ওখানে বলেছে যে আপনারা হচ্ছে একটা রিফ্রেশ করে নেবেন, এই যে। সো এখানে দেখেন বলেছে রিস্টার্টিং দ্য গেটওয়ে নাও, সো আই উইল চেক ইটস স্ট্যাটাস। ঠিক আছে? সো ও কিন্তু এখনো টাইপিং করছে এবং রিস্টার্টিং হচ্ছে ওপেন ক্ল এটা। সো আমরা যদি একটু এখানে আসি, আমাদের এই জায়গাটা একটু রিলোড দেই। ইয়েস, আমার সব জিনিসপাতি ঠিক আছে, আমার স্কিলসও ঠিক আছে, আমাদের রিফ্রেশও ডান। ওকে? সো নাও আমরা এখন আমাদের স্কিলসটা টেস্ট করব, তাই না? সো সেজন্য আমরা যেটা করতে পারি, আমরা কিছু প্রম্পট দিব এখন এই জায়গাটায়, তাই না? আমাদের স্কিলস রেডি, সবকিছু রেডি। ধরেন আমরা আমাদের প্রথম প্রম্পট, হ্যাঁ, যেটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে এটা। I have just got a new client. His name is Arif Hossain. We are doing a web development project for $800. ওকে? সো সিম্পল একটা জিনিস, যে একটা নতুন ক্লায়েন্ট আসছে, সেটার ইনফরমেশনটা ওর সাথে জাস্ট শেয়ার করছি। দেখি ও অটোমেটিক আমার data.json এ জিনিসটা সেভ করে কিনা, প্রপার স্কিল খুঁজে নিয়ে। সো লেটস রাইট ইট। সো আমরা দিলাম, এই যে দেখেন সে রিপ্লাই দিয়েছে, গট ইট, আই এম অ্যাডিং আরিফ টু ইয়োর ফ্রিল্যান্স ক্লায়েন্ট ট্র্যাকার। ঠিক আছে? ও কিন্তু অলরেডি করেছে লগড মানে সে data.json-এ আশা করি ঢুকিয়েছে আর কি। এবং সে সেখানে একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছে। এবং খেয়াল করে দেখেন, আপনার এখান থেকে নিয়ে সে সার্ভিসটা ওয়েব ডেভেলপমেন্ট, বাজেটটা 800, স্ট্যাটাসটা লিড, এই তথ্যগুলো সে কোথায় পাচ্ছে? আপনি আপনার এই স্কিলের মধ্যে যেগুলো লিখে রেখেছেন, যেমন আপনি যদি এখানে আসেন ক্লায়েন্ট, হ্যাঁ, এই যে আপনার ফ্রিল্যান্স ক্লায়েন্ট ম্যানেজার, এই যে আইডি রুলস, আপনার ক্লায়েন্ট স্কিমাটাতে যদি যাই, এই দেখেন সার্ভিস, বাজেট, হ্যাঁ, এগুলো সব সে ম্যাপ করেছে। ঠিক আছে? আপনি যদি এই নামটা দেন হিজিবিজি, তাহলে কিন্তু ও ম্যাপ করতে পারবে না। সো এই জায়গাটায় আপনাকে নেমিং কনভেনশন খুব ভালো করে করতে হবে। সো যারা ভালো প্রোগ্রামার তারা অলরেডি সেগুলো করেন। সো তাদের অসুবিধা হবে না। ঠিক আছে? সো সে কিন্তু এই নামগুলোর সাথে আমার প্রম্পটটা মিলিয়ে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে একজন মানুষ যেভাবে কথাবার্তা বলে, এইখানেই এআইটা আসলে আছে, নাথিং এলস। এছাড়া কিন্তু আর কোনো কিছু এআই না। এআই শুধু ওই ল্যাঙ্গুয়েজটুকু বুঝতে পারা, এরপরে কিন্তু আর কিছু না। অটোমেশনের সাথে এর কোনো সম্পর্ক নাই। পৃথিবীতে আগেও অটোমেশন ছিল, আমরা এগুলো করতাম। এখন মাঝখানে যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে অটোমেশনের জন্য আমাদেরকে একটা ইন্টারফেস বানাতে হতো। এই যে ফিল্ডগুলো ম্যানুয়ালি লিখতে হতো, যে তুমি এখানে এটা এন্টার দাও, এখানে এটা এন্টার দাও, এখানে এটা এন্টার দাও। এখন আমি এত বড় ইন্টারফেস না বানিয়ে আমি জাস্ট বলে দিতে পারছি যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বলতে পারছি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ থেকে ও পিক আপ করে এই ভ্যারিয়েবলগুলো খাপে খাপে বসিয়ে দিচ্ছে। দ্যাটস ইট। এরপরে আর কোনো এআই এর কাহিনী নাই। ঠিক আছে? সো আশা করি বোঝাতে পারছি। সো এই জিনিসটা তাহলে আমরা এখন আমরা যেটা চেক করব সেটা হচ্ছে আমাদের টার্মিনালে যে আমরা একটু দেখব, আমরা ওই ফোল্ডারের মধ্যে আছি, আমরা একটু দেখি ন্যানো আমাদের data.json এর মধ্যে, ইয়েস, এই দেখেন সে কিন্তু আমার ক্লায়েন্টের মধ্যে ক্লায়েন্ট অ্যাড করে দিয়েছে। ক্লিয়ার? সো দেখেন নাম আরিফ হোসেন, সার্ভিস ওয়েব ডেভেলপমেন্ট, বাজেট, ঠিক যেই স্কিমা দিয়েছিলাম, যেরকম আইডির ফরম্যাট বলেছিলাম, সব কিছু সে মেনটেন করেছে।
ক্লিয়ার? ওকে। সো এখন আমরা যেটা করব, আমরা আরেকটা প্রম্পট দিই। আমরা আমাদের সবগুলো স্কিল যেগুলো লিখেছিলাম সেগুলো একটু চেক করি। এটা দিতে হবে আমাদেরকে টেলিগ্রাম বটে। ওকে, সো আমরা আমাদের টেলিগ্রাম বটে দিলাম। ফাইন। সো এই দেখি সে আমাদেরকে কি রিপ্লাই দেয়। ওকে, দেখেন সে আমাকে আমাদের ডেটাবেস থেকে ক্লায়েন্ট লিস্ট পড়ে দিয়েছে। ক্লিয়ার? এবার চলুন আমাদের থার্ড আর একটা স্কিল টেস্ট করি। সেখানে আমি বলেছি আরিফ নিডস আ প্রপোজাল, ক্যান ইউ রাইট এ প্রফেশনাল ওয়ান ফর হিম বেসড অন আওয়ার ডিল। খেয়াল করে দেখেন আমার ডিল কি, আমি কিন্তু ডিটেল বলি নাই। আমি বলেছি আরিফ ইজ আওয়ার ক্লায়েন্ট, ও কিন্তু ওই ক্লায়েন্টের সাথে ম্যাপ করবে এবং তারপরে সেখান থেকে সে বের করবে ডিলটা কি ছিল এবং তারপরে সে তার জন্য আপনাকে একটা প্রপোজাল রেখে দিবে। সে আপনাকে বলেছেও আই এম ড্রাফটিং আ টেইলার্ড প্রপোজাল ফর আরিফ অ্যান্ড সেভিং ইট টু ইয়োর ফ্রিল্যান্স রেকর্ডস। ওকে, সো সে একটা প্রপোজাল আপনাকে লিখে দিয়েছে এবং সেটা ডেটাবেজেও সেভ করেছে। এই হচ্ছে তার প্রফেশনাল প্রপোজাল। হাই আরিফ থেকে এই বেস্ট রিগার্ডস সুমিত পর্যন্ত। ও জানলো কি করে সুমিত? কারণ শুরুতে আমি যখন হ্যালো বলেছিলাম তখন আমার নামটা বলেছিলাম। আচ্ছা, আই হ্যাভ অলসো সেভড ইট ইন ইউর ক্লায়েন্ট ট্র্যাকার অ্যাজ প্রপোজাল P001। সো আমরা যদি এখন আমাদের ওই সেম জায়গাটায় data.json যাই, তাহলে আমরা এখানে দেখব আমাদের প্রপোজালসের মধ্যে এই দেখেন প্রপোজালটা সেভ হয়ে গেছে। বিউটিফুল না? সো আপনি আপনার টেলিগ্রাম ইন্টারফেস থেকে কথা বলছেন আর এখানে কাজ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সো চলুন আরেকটা মজার প্রম্পট আমরা দিয়ে দেখি, আমাদের সবগুলো স্কিল একটু টেস্ট করি, তাহলে আপনারা এনজয় করবেন। সো এখানে আমি বললাম এবার টাস্ক ক্রিয়েট করা। ক্রিয়েট এ টাস্ক ফর আরিফ, আই নিড টু ডেলিভার দ্য ইনিশিয়াল ডিজাইন বাই March 20। সো এখান থেকে সে দেখেন সে পিক করে নিয়ে আসবে যে আমার টাস্কের নাম কি হবে, কোন ক্লায়েন্টের জন্য হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমার টাস্কটা কি এবং এটা ডেডলাইনটা কত, সবকিছু সে ম্যাপ করে আমার data.json আমি যে স্কিলের মধ্যে যেভাবে ম্যাপিং অ্যালগোরিদম বলে দিয়েছিলাম সেই অনুযায়ী সে ম্যাপ করে এই দেখেন সে বলছে টাস্ক অ্যাডেড সাকসেসফুলি। টাস্কের আইডিও বলে দিয়েছে এবং শিওর আপনি এখন db.json গেলে সেটা দেখতে পাবেন, আমি আর যেয়ে দেখছি না। ওকে, সো এইবার আমরা লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ফলো আপ স্কিল, যেটা যে আমি লিখলাম হেই রাইট এ কুইক ফলো আপ মেসেজ টু আরিফ টু চেক ইফ হি স দ্য প্রপোজাল। সো আপনি ওকে একটা ফলো আপ মেসেজ লিখে দিতে বলেছেন। এবার সে ডেটাবেজে কিছু করবে না, সে আরিফের জন্য একটা ফলো আপ মেসেজ লিখে দিবে যে সে আপনার প্রপোজালটা দেখেছে কিনা। ঠিক আছে, এই দেখেন এই জন্য এবার একটু তাড়াতাড়ি এসছে। সো এখানে দেখেন সে আপনাকে একটা ফলো আপ মেসেজ লিখে দিয়েছে। ঠিক আছে, এবার চলেন আমরা ফাইনাল আরেকটা দেখি যে আমি বললাম যে গুড নিউজ, আই ফিনিশ দ্য ডিজাইন, মার্ক দ্য টাস্ক T001 অ্যাজ ডান। সো আমি এটাকে মার্ক অ্যাজ ডান করতে বলেছি। আপনি কিন্তু চাইলে টাস্ক T001 না বলে ওই টাস্কের কাছাকাছি কোনো শব্দ বললেও সে কিন্তু এটাকে ডান করে দিবে। কনফিউশন থাকলে জিজ্ঞেস করে নিবে। ঠিক আছে, সো সেই দেখেন সে মার্কিং T001 ডান অ্যান্ড সেভিং ইট। দ্যাট আপনি যদি এখন db.json যান ইউ উইল সি ইট যে এটা আসলে সুন্দরভাবে সে সেভ করেছে। ফাইনাল আমাদের একটা বিজনেস সামারি, যেটা আমাদের আরেকটা স্কিল, যেটাই অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে স্ট্রং স্কিল, যেটা আমার প্রতিদিন সকালে দরকার হবে, সেটা হচ্ছে এটা যে হোয়াটস দ্য স্ট্যাটাস অফ মাই বিজনেস টুডে, গিভ মি আ কুইক সামারি। সো সে আপনার এই ফ্রিল্যান্স ক্লায়েন্ট ম্যানেজারে যত ক্লায়েন্ট আছে, যত প্রজেক্ট আছে, সব নিয়ে কথাবার্তা হচ্ছে, সেভ হচ্ছে, এইগুলোর মাধ্যমে সে জাস্ট আপনাকে একটা ডেইলি সামারি দিচ্ছে। সো এখানে দেখেন কুইক বিজনেস স্ন্যাপশট ফর টুডে, আজকের জন্য টোটাল ক্লায়েন্টস, টোটাল প্রপোজাল এতগুলা, পেন্ডিং টাস্ক এতগুলা, কমপ্লিটেড টাস্ক এতগুলা। এই দেখেন আমার একটা কমপ্লিটেড টাস্ক, আগের টাস্কটা যে আমি মার্কেস ডান করেছিলাম। তারপরে হচ্ছে হোয়াট মুভ টুডে, আজকে কি কি ঘটেছে। সে বলছে নিউ ক্লায়েন্ট অ্যাডেড, তার নাম ছিল আরিফ হোসেন, প্রজেক্ট টাইপ ওয়েব ডেভেলপমেন্ট, ডিল সাইজ $800, প্রপোজাল ক্রিয়েটেড P001, ইনিশিয়াল ডিজাইন অ্যান্ড টাস্ক কমপ্লিটেড এটা। হোয়াট নিডস অ্যাটেনশন, দেখেন কত ইন্টেলিজেন্ট। সো আরিফ ইজ স্টিল মার্কড অ্যাজ এ লিড। আসলে কিন্তু সে ইন্টেলিজেন্ট, মানে কি, সে আপনার ডিবি থেকে পড়ে পড়ে তারপরে তার জাস্ট চিন্তা করেন আপনি যখন চ্যাটজিপিটি ইন্টারফেসে কিছু কনটেক্সট দিয়ে কিছু এন্টার দেন, ও আপনাকে যেরকম সুন্দর সুন্দর রিপ্লাই দেয় না, তখন আপনার খুব ভালো লাগে, ওই কাজটাই ও করছে। আলটিমেটলি আপনার ডেটাবেস থেকে ডেটা নিয়েই ও দিচ্ছে, কিন্তু একটু সুন্দর করে দিচ্ছে, এই আর কি, কারণ ও ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমরা দেখলাম এই যে ফলো আপটা, হ্যাঁ, এই যে এই যে আপনার একটা আপনাকে যে একটা সে রিপোর্টিং দিচ্ছে, এই জায়গাটাই কিন্তু এই টুলটার খুবই ভ্যালুয়েবল এবং এই ক্লায়েন্ট ম্যানেজারটাতে এটাই আমার দরকার। সো এই রিপোর্টিংটা আপনি এরকম ম্যানুয়ালি চাচ্ছেন না, চেতে হবে না, আপনি চাচ্ছেন প্রতিদিন সকাল 6টায় ও যেন আপনাকে এই জিনিসটা দিয়ে দেয়, বা প্রতিদিন বেলা 12টার সময় ও যেন আপনাকে এই রিপোর্টটা অটোমেটিক পাঠায় আপনার এই টেলিগ্রাম বটেই। ঠিক আছে, সেই জিনিসটা আমরা এখন সেট আপ করবো। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেলিগ্রামের যে ক্রন জব ফিচারটা আছে, সেই ক্রন জব ফিচারটা রাইট নাও দেখেন আমাদের এখানে কোনো জব নাই,
এখন আমরা একটা ক্রন জব বানাবো, সেট আপ করবো। সো ক্রন জব সেট আপটা আমি আগের ভিডিওতে এই ইন্টারফেস থেকে, ইউআই ইন্টারফেস থেকে করে দেখিয়েছিলাম, বাট অ্যাকচুয়ালি আমরা ডেভেলপাররা টার্মিনালেই বেশি ব্যবহার করব। তো সেটার জন্য আমি আজকে ওই সিস্টেমটা দেখাবো আপনাদেরকে। বেসিক্যালি ডেভেলপারদের জন্য ওটা মোর ইজি আর কি। সো এটা যেটা আপনি যদি এখানে আসেন ডকুমেন্টেশনে এসে আপনি যদি ক্রন জব, হ্যাঁ, এটা দিয়ে সার্চ করেন তাহলে আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং সেখানে এসে এই দেখেন এখানে কিছু টেমপ্লেট দিয়ে দেওয়া আছে। আমাদের একটা মানে স্কেডিউলিং টাইপের জিনিস লাগবে, যে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে জিনিসটা হবে, সেটার টেমপ্লেট হচ্ছে এটা। ঠিক আছে? সো এই টেমপ্লেটটা দেখেন এখানে বলে দেওয়া আছে নেম, মানে আপনার ক্রন জবের নামটা কি হবে, ক্রনের টাইমটা যেটা, এই যেমন এখানে সকাল 7টা দেওয়া আছে, আমরা এটা চেঞ্জ করতে পারি। এখানে টাইম জোন দেওয়া আছে আমেরিকা, লস অ্যাঞ্জেলস। সো আমি এই টেমপ্লেটটা কপি করে আমরা জাস্ট এই জিনিসটা পেস্ট করবো আর কি। তো আমি এটা অলরেডি এখানে পেস্ট করলাম এবং সেখানে দেখেন আমি জাস্ট তথ্যগুলো পরিবর্তন করে দিয়েছি। এখানে নেমটা লিখেছি ফ্রিল্যান্স ডেইলি সামারি, দেন হচ্ছে আমি ক্রনের টাইমটা 6 AM করে দিয়েছি, টাইম জোন এশিয়া ঢাকা করেছি, এবং এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল প্রম্পট যেটা আমি দিয়েছি, সেটা হচ্ছে রান দ্য ফ্রিল্যান্স ক্লায়েন্ট ম্যানেজার ওয়ার্কফ্লো অ্যান্ড জেনারেট টুডেজ ডেইলি সামারি ফ্রম data.json। সিম্পল, একদম স্পেসিফিক ভাবে। ঠিক আছে? সো এবং ফাইনালি দেখেন আপনি যদি এখানটায় আসেন, এই যে আইডিটা এটা হচ্ছে আপনার চ্যানেল আইডি। হ্যাঁ, আপনি চ্যানেল আইডি কোথায় পাবেন? যেমন আপনি এখানে ব্যবহার করছেন টেলিগ্রাম বট। সো এই চ্যানেল আইডিটা আপনি পাবেন হচ্ছে আপনার টেলিগ্রাম বটে যে, আপনি যদি এখানে আসেন একদম শুরুতে যখন আপনি বট স্টার্ট করেছিলেন তখনই দেখেন আপনার টেলিগ্রাম ইউজার আইডিটা দিয়ে দিয়েছিল। বাই চান্স যদি আপনি এই আইডিটা ভুলে যান, হ্যাঁ, বা আপনি ধরেন এই চ্যাট থ্রেডটা ডিলিট করে ফেলেছেন বা অন্য পিসিতে গেছেন সেখানে এটা আসছে না, হ্যাঁ, কিন্তু আপনার বট কিন্তু আছে, সো আপনি ইউজার আইডিটা কিভাবে পাবেন? সেজন্য আপনি যেটা করতে পারেন এখানে ইউজার ইনফো, হ্যাঁ, এটা দিয়ে সার্চ করলে এই যে ইউজার ইনফো গেট আইডি এই নামক একটা বট আপনি পাবেন। সেখানে গেলে আপনি যদি এই জায়গাটায় এসে আপনি যদি স্টার্ট দেন, এই যে স্টার্ট দেন, তাহলে ও আপনাকে আপনার এই আইডিটা দিয়ে দিবে। এই যে খেয়াল করে দেখেন এই আইডিটা 206 লাস্টে 223 এবং আপনার এই আইডিটা এই যে 206 লাস্টে 223 সেম। ঠিক আছে? সো এইটা হচ্ছে সেই আইডিটা যেটা আপনাকে এখানে দিতে হবে। ক্লিয়ার? দিয়ে আমি আমার এটা এন্টার দিলাম, তাহলে অ্যাকচুয়ালি আমার ক্রনটা অ্যাক্টিভ হয়ে গেল। এই দেখেন সে আপনাকে এই ক্রনটা অ্যাক্টিভ করে দিয়েছে এবং সেই ক্রনের একটা আইডিও দিয়ে দিয়েছে। এটা আমি আপাতত কপি করলাম, এটা আমার একটু পরে লাগবে। এখন যদি আমরা আমাদের ওপেন ক্ল কন্ট্রোল প্যানেলে যাই এবং এই দেখেন অলরেডি রিলোডও দেওয়া লাগেনি, অলরেডি এই যে এখন আমি রিলোড দিলাম, না দিলেও চলতো। এই দেখেন আপনার ফ্রিল্যান্স ডেইলি সামারি, এই ক্রনটা যেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এখান থেকেই ক্রিয়েট করা, এখন আমি টার্মিনাল থেকে করলাম, এখানে জিনিসটা চলে এসছে। আপনি এটার ইউআই ইন্টারফেসে জিনিসটা দেখতে পাচ্ছেন। ক্লিয়ার? এখন আপনি চাচ্ছেন যে এই ক্রনটাকে আপনি ম্যানুয়ালি আপনার টার্মিনাল থেকে ফায়ার করতে চাচ্ছেন। লাগে না আমাদের প্রোগ্রামেটিক্যালি কোনো একটা ক্রনকে আপনি চালু করে দিবেন, ধরেন এরকম কিছু একটা দরকার আপনার। এটা কিন্তু এমনিতে সকাল 6টার সময় এমনিই চলবে, কিন্তু আপনি যদি ম্যানুয়ালি ফায়ার করতে চান সেটাও আপনি টার্মিনাল থেকে করতে পারবেন। ওকে, সেইটা করার জন্য আচ্ছা তার আগে দেখাই যে আপনার এই যে আমি একটু আগে যে আইডিটা কপি করলাম না, এমনও তো হতে পারে যে আপনি এই জিনিসটা আসলে মুছে ফেলেছেন। ধরেন আমি কমান্ডকে দিয়ে এটা ক্লিয়ার করে ফেললাম। সো এটা ক্লিয়ার করে ফেলেছি, এখন আমার ক্লায়েন্ট আইডি তো আমি খুঁজে পাচ্ছি না। সো আমার ওই ক্রনের আইডিটা কি? হ্যাঁ, সো আপনি যেটা করতে পারেন ওপেন ক্ল ক্রন লিস্ট, এটা দিয়ে আপনি এন্টার দিতে পারেন। সো ওপেন ক্লর এরকম ছোট ছোট কিছু প্রম্পট আছে, এগুলো আপনি ডকুমেন্টেশনেই দেখতে পাবেন, সিম্পল প্রম্পট। সো সেখানে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে এই দেখেন ফ্রিল্যান্স ডেইলি সামারি একটাই ক্রন আছে এবং দিস ইজ দ্য আইডি। এই আইডিটা আমার লাগবে। ওকে, কেন? আমি এটাকে ফায়ার করব ম্যানুয়ালি। ঠিক আছে? সো সেটার জন্য আমরা যেটা করব ওপেন ক্ল, আগের বারে বলেছিলাম ওপেন ক্ল ক্রন লিস্ট, এবার হচ্ছে ওপেন ক্ল ক্রন রান, হ্যাঁ, এবং তারপরে আপনি এটার আইডিটা দিয়ে দিন। ডান। এটা যদি আপনি দেন, এই যে এটা চলছে, একটা রেসপন্স দিবে ইয়েস। দেখেন ও আপনাকে সাকসেস রিটার্ন দিয়েছে যে ওকে ট্রু, এবং এনকিউড মানে এটা অলরেডি কিউতে আছে, কারণ যে কোনো ক্রন তো আসলে অনেক ক্রন থাকতে পারে, এটা কিউতে আছে এবং এটা ফায়ার হয়েছে এবং রানের একটা আইডিও আপনাকে দিয়ে দিয়েছে। সো নাও আমরা যদি এখানে আসি এই যে রান আসলো, এই দেখেন রান হলো, এবং দেখেন এই যে আমার টেলিগ্রামে এই দেখেন একদম লাস্টে এই যে দেখেছেন। সো আগের বারেরটা এই রেজাল্টটা হচ্ছে আমার এই প্রম্পটের, এবার কিন্তু এই রানের রেজাল্ট হচ্ছে এটা। ক্লিয়ার? সো বুঝতেই পারছেন আপনার ক্রনটা ম্যানুয়ালি ফায়ার করলেন কিভাবে। সো আমরা তাহলে কত সুন্দর করে আমাদের যেই আর্কিটেকচারটা ছিল সেই অনুযায়ী আমরা যেটা যেটা করতে চেয়েছিলাম সেটা কিন্তু আমরা এখন অ্যাচিভ করলাম। আমরা বেসিক্যালি একটা অটোমেশন বানালাম একদম কোনো কোডিং না করে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কোডিং করেছি। আমি যদি আপনাদেরকে আসি, মেইন জিনিসই কিন্তু এই skills.md ফাইলটা কখনোই প্রোগ্রামারদের জব রিপ্লেস হয়নি।
অ্যাকচুয়ালি কোডারদের জব আপনি বলতে পারেন রিপ্লেস হয়েছে, বাট প্রোগ্রামার এবং কোডারের মধ্যে ডিফারেন্স আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং সফটওয়্যার কোডারের মধ্যে ডিফারেন্স আছে। সো কোডিং ওয়াজ অলওয়েজ শুধুই কোডিং, শুধু হ্যাঁ আমার সিনিয়র বলে দিয়েছে, ও জাস্ট সিনট্যাক্সটা জানে, ও কোড করছে। কিন্তু যেমন ধরেন ফর এক্সাম্পল আপনি এখানে বললেন যে আমাকে একটা ক্রন জব ইয়ে করতে হবে, ফায়ার করতে হবে। সো ওই কোডার জানে যে ওই ক্রন জবটা ফায়ার করতে গেলে কোন ফাংশন কল করতে হয়, সে ওটা করে দিচ্ছে। বাট একজন আর্কিটেক্ট কিন্তু ওই লেভেলে কখনোই যেত না। তার কাজ ছিল এই skills.md ফাইলে যেভাবে সে পুরো প্রজেক্টটাকে স্পেকটা গুছিয়েছে, এটাই কিন্তু মেইন জিনিস। আলটিমেটলি এটাই কিন্তু লজিক্যাল থিঙ্কিং। আপনারা কিন্তু সবাই দেখবেন কমেন্ট করেন যে আমি লজিক্যাল থিঙ্কিংটাই পারছি না, আমি কিন্তু কোডিংটা পারছি, তাই না? সমস্যাটা ওয়াজ অলওয়েজ লজিক্যাল থিঙ্কিং, এবং সেটার জন্য যে স্টাডি অ্যান্ড এভরিথিং সবকিছু সেম জায়গায় আছে, শুধু আপনার সিনট্যাকটিক্যাল কোড একটু কমে গেছে। ঠিক আছে? সো এখন আমরা এরকম সিনট্যাক্স লিখে লিখে এরকম ইংরেজি লিখে লিখে নিজের ভাষায় লিখে আমরা কিন্তু এরকম স্পেক বানাতে পারি। এবং তার মানে এআই আপনাকে বাধ্য করছে রাইটিং স্কিল, রিডিং স্কিল এগুলোতে যেতে বাধ্য হতে বলছে। আমরা খুবই অলস হয়ে গেছি। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এখন বই পড়ি না। আমরা এখন যে কোনো জিনিস, একটা ভিডিও যদি আসে সেটা পুরাটা দেখতে আমাদের ভালো লাগে না, আমরা স্পিড বাড়িয়ে দিয়ে টেনে দেখি। তার মানে আমরা ইমপেশেন্ট। কিন্তু এআই আপনাকে অ্যাকচুয়ালি এই দিকে আবার ফেরত নিয়ে আসছে। কারণ এআইকে ব্যবহার করতে হলে আপনাকে এআইকে স্পেসিফিকেশন দিতে হবে। যত বেশি স্পেসিফিক দিবেন তত ভালো রেজাল্ট আসবে। যেমন একটা ছোট্ট একটা উদাহরণ দেই, আপনি ধরেন একটাই কথা আপনি দুইভাবে বলতে পারেন, দুই ধরনের মানুষ দুইভাবে বলবে। যেমন ধরেন আপনি স্কুলে গেলেন, স্কুলে যে আপনার টিচার বললো এই তোর আজকে আসতে তো দেরি হলো কেন, একজন বলবে স্যার দেরি হয়ে গেছে, ঠিক আছে, দ্যাটস ইট। আরেকজন বলবে স্যার আমার হচ্ছে বাসে ওঠার পরে একজন টিটির সাথে আমার ঝগড়া হচ্ছিল, সেই টিটি আমার কাছে টিকিট চাইলো, আমি তো স্টুডেন্ট মানুষ, আমি তো টিকিট করার সময় পাইনি, তারপরে টিটি আমাকে একটা থাপ্পড় মেরেছিল, তারপর সেই থাপ্পড়ের উত্তরে আমি আরেকটা থাপ্পড় মেরেছিলাম। এই যে সে কন্টিনিউয়াসলি প্রতিটা স্টেপ বলে 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 একদম এন্ড পয়েন্টে আসবে, ঠিক আছে, এই তার স্কুলে আসা পর্যন্ত। তাহলে প্রথম যিনি ছিলেন তিনি এআই যুগে চলতে পারবেন না, সেকেন্ড যিনি ছিলেন তিনি চলতে পারবেন। হ্যাঁ, বিকজ তিনি তার প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কি হতে যাচ্ছে সেটাকে আগে ভিজুয়ালাইজ করে পুরাটা রাইট ডাউন করতে পারে। সো একটা জিনিসকে নিজের মাথায় রেখে সেই জিনিসটাকে লেখা কিন্তু কোনো সহজ কাজ নয়। তাহলে সবাই কবি সাহিত্যিক হয়ে যেত, সবাই ঔপন্যাসিক হয়ে যেত, সবাই হুমায়ুন আহমেদ হয়ে যেত, ঠিক আছে? তাদের সাথে আমাদের ডিফারেন্সটা ওটাই। সো এখন কিন্তু আপনাকে এরকম স্পেসিফিক হইতে হবে। এই যে আপনি এটি পুরো ডিটেল স্পেসিফিকেশন লিখবেন, আপনি ক্লডের কোর্স করেন, আপনি যে কোনো নতুন টুল আসেন, সবাই দেখবেন মার্কডাউন ফাইলের মধ্যে গাদা গাদা জিনিস লিখতেছে। আপনি তো ভাই লিখতেই পছন্দ করেন না, ঠিক আছে? সো আপনার কেন মজা লাগছে যে এআই আপনাকে অনেক অনেক কিছু সহজ করে দিচ্ছে? নো, এআই আপনাকে আরেকটা কমপ্লেক্সিটি তৈরি করছে, যেটা আপনার অলসতার সবসময় ছিল। সেটা হচ্ছে কিছু লিখতে ভালো লাগে না, ডকুমেন্টেশন পড়তে ভালো লাগে না। এখন এআইকে ব্যবহার করতে গেলে আপনাকে ওই জিনিসগুলো মাস্ট করা লাগবে। এই ঠিক আছে? সো অনেক কথা বলে ফেলেছি। সো আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আজকের যে টিউটোরিয়ালটা সেটা মূলত ইভলভ করছে এই প্রম্পটার উপরে, ঠিক আছে? এবং এই প্রম্পটটা লেখা কিন্তু একজন ইঞ্জিনিয়ারের পক্ষে সম্ভব। ক্লিয়ার? এই প্রম্পটটা এই যে দেখেন যেভাবে জিনিসটা লেখা হয়েছে, এটা শুধুমাত্র একজন ইঞ্জিনিয়ার লিখতে পারবে। ঠিক আছে? আপনারা অনেক কথা বলতে পারেন, অনেক মানুষ এসে অনেক ধরনের কমেন্ট করবেন, সেগুলো আর এখন রিপ্লাই দেই না আমি। সো বলতে পারেন, বাট যেটা আমার মনে হয় আমি সেটাই বললাম। ঠিক আছে? যারা এগ্রি করবেন কমেন্টে এগ্রি দিয়ে যেন, আর যারা ডিসএগ্রি করবেন তারা তাদের মতো ডিসএগ্রি করতে পারেন। সো আমরা যেটুকু দেখলাম সেটা ছিল আমাদের একটা data.json নিজস্ব ফাইল সিস্টেমে। এইবার আমরা লাস্ট একটা করে আজকের ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে আপনি যদি কোনো থার্ড পার্টি এপিআই কানেক্ট করতে চান, হতে পারে না? ধরেন আমার লার্ন উইথ সুমিত যে ওয়েবসাইটটা আছে সেটার সাথে আমার এটার ভিতরে একটা ক্লায়েন্ট পোর্টাল আছে। হ্যাঁ? সো আমি চাচ্ছি এই ওপেন ক্লটাকে আমি ওইটার সাথে কানেক্ট করব। সো এখানে যখন কথাবার্তা হবে তখন আলটিমেটলি ওই ক্লায়েন্ট পোর্টাল থেকে ডেটা ফেচ করে নিয়ে এসে বা কিছু কাজ এই সার্ভারে হবে, মানে মোদ্দা কথা এক্সটার্নাল কানেক্টিভিটি করতে চাচ্ছি থ্রু রেস্ট এপিআই। এটা হলেই তো আমাদের আরো সব প্রবলেম সলভ হয়ে যায়, তাই না? রেস্ট এপিআই ইন্টারফেস পেয়ে গেলে দুনিয়াতে আর কিছু লাগে না, ঠিক আছে? সো সেইটাই আমরা এখন করতে যাচ্ছি, যে data.json-এর জায়গায় আমরা যদি এখন বাইরে থেকে এপিআই কল করে সেটার সাথে কমিউনিকেট করতে চাই, আমার স্কিল কি সেটা করতে পারবে, বা করতে পারলে কিভাবে করবে? চলুন এবার সেটা দেখা যাক। সেটা করতে হলে আমাদের কাজ কোথায় করতে হবে? স্বাভাবিকভাবে আমাদের এই স্কিলস ফাইলে করতে হবে। কারণ এটাই হচ্ছে আমাদের পুরা এজেন্টের আসলে হার্ট। সে কি করবে না করবে তার টাইপটা একটু চেঞ্জ করতে হবে। সো সেখানে খেয়াল করেন, একদম যদি আমরা এই জায়গাটাতে আসি, খেয়াল করেন এই যে শো ক্লায়েন্টস, হ্যাঁ?
আমরা ধরেন পুরাটাতে আমরা আসলে অটোমেশন করব না, মানে এই যে এপিআই এর ব্যাপারটা আমি একটা পার্টে দেখাতে চাচ্ছি, পুরাটা আসলে করতে চাই না, আপনারা বাকিটা করতে পারবেন আর কি। সো শো ক্লায়েন্টসে আমরা এখন কি করছি, আমাদের db.json থেকে সে আসলে লিস্ট ক্লায়েন্ট দেখাচ্ছে। এই জায়গাগুলোতে আমি ধরেন এই শো ক্লায়েন্ট এবং শো সিঙ্গেল ক্লায়েন্ট, এই দুইটা জিনিসকে ধরেন আমরা রেস্ট এপিআই দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো, বা সামহাউ একটু ডিফারেন্ট ওয়েতে করব, যেন আপনারা যে কোনো কমপ্লেক্স সফটওয়্যারের সাথে জিনিসটা কানেক্ট করতে পারেন বা কোনো অ্যাপের সাথে কানেক্ট করতে পারেন। সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো সেইটা করার জন্য আমরা প্রথমে যেটা করব, যে চলেন আমরা একটা রেস্ট এপিআই, একটা ডামি রেস্ট এপিআই বানাই। যেটা আমরা করব সেটা হচ্ছে, আমরা ডেভেলপারদের জন্য একটা ফেক এরকম একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডামি জেসন। এখানে আসলে আমরা যে কোনো ফেক জেসন ইউআরএল তৈরি করতে পারি, মানে যেটা আসলে জেসন রিটার্ন করে, বা আপনারা জেসন প্লেস হোল্ডারও ব্যবহার করতে পারেন। সো সেখানে আসলে আমরা যদি ডক সেকশনে যাই, তারপরে যদি আমি কাস্টম রেসপন্সে যাই, হ্যাঁ, কাস্টম রেসপন্সে গিয়ে আপনি এখানে চাইলে যে কোনো জেসন স্ট্রাকচার আপনি এখানে দিয়ে দিতে পারেন। মানে সে আপনাকে আলটিমেটলি একটা ইউআরএল দিবে, একটা রেস্ট ইউআরএল দিবে, যেন আপনি একটা রিমোট ইউআরএল মানে প্রিপেয়ার্ড পেয়ে যান, বেজ ইউআরএল পেয়ে যান, যেটাতে হিট করলে আপনি আলটিমেটলি যে রেসপন্সটা তৈরি করে রেখেছিলেন সেই রেসপন্সটা সে আপনাকে রিটার্ন করবে। সো একটা মক সার্ভার বানাচ্ছি আমি আসলে আর কি। সো সেটার জন্য আমি যেটা করি, আমাদের ক্লায়েন্টসের 10টা ক্লায়েন্টের একটা ডামি জেসন এখানে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, 5টা বা 10টা একটা। সো এইটা হচ্ছে সেই জিনিসটা। সো দিয়ে আমি এখন রিকোয়েস্ট মেথড দিলাম গেট, এবং আমি জেনারেট নাও দিলাম। ওকে, জেনারেট নাও দিলে সে দেখেন আপনাকে একটা, এই যে কপি করলাম আমি, সে আপনাকে একটা ইউআরএল দিয়ে দিল, একটা গেট ইউআরএল, যেরকম রেস্ট এপিআইতে আমরা একটা ইউআরএল পাই আলটিমেটলি। এই ইউআরএলতে যদি আমরা এখন হিট করি, তাহলে এই যে যেই ডাটাটা আমি দিলাম সেই ডাটাটাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সো আমাদের উদ্দেশ্য হবে এখন এই ইউআরএলটা থেকে আমরা এটাকেই আমাদের রেস্ট এপিআই এর একটা ইউআরএল হিসেবে ব্যবহার করব। তো সেজন্য আমরা একটা বেসিক একটা নোডের মতো একটা app.js লিখতে পারি, বা একটা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট একটা বানাচ্ছি। আপনি চাইলে পাইথন দিয়ে লিখতে পারেন, যে কোনো কিছু দিয়ে লিখতে পারেন। সো সেখানে আমি আসলে যেটা লিখে রেখেছি, এইগুলো নিয়ে আসলে সময় নষ্ট করে লাভ নাই, কারণ এই জিনিসটা আমরা সবাই জানি যে কিভাবে আসলে একটা গেট রিকোয়েস্ট পাঠাতে হয় জাভাস্ক্রিপ্টে, এটা আসলে কোডারদের ব্যাপার। সো সেখানে এইটা হচ্ছে ধরেন, এই অ্যাপ.জেএসটা হচ্ছে ধরেন আপনার খুব দামি কমপ্লেক্স একটা অ্যাপ্লিকেশন, যেখানে আপনি আলটিমেটলি রেস্ট এপিআই ইউআরএল হচ্ছে এটা, এবং সেখানে ক্লিক করে আপনার এখানে দুইটা ফাংশন আছে, এইটা হচ্ছে ফেচ ক্লায়েন্টস এবং এটা হচ্ছে ফেচ সিঙ্গেল ক্লায়েন্ট। দুইটা আমি এখানে লিখে রেখেছি। ঠিক আছে, সো এগুলো আসলে কি করে, জাস্ট নর্মাল জাভাস্ক্রিপ্ট। সে হচ্ছে আলটিমেটলি একটা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে এই যে অ্যাওয়েট ফেচ এই ইউআরএল হিট করে, তারপরে রেসপন্স যেটা পায় সেটা জাস্ট রিটার্ন করে দেয়। ঠিক একইভাবে সিঙ্গেল ক্লায়েন্টের ক্ষেত্রেও তাই, ফেচ ক্লায়েন্টস, তারপরে ক্লায়েন্টস ডট ফাইন্ড করে, তারপরে সে ওই ক্লায়েন্টটা বের করে শুধু সেটা রিটার্ন করে। সো এই দুইটা ইউটিলিটি ফাংশন আমি লিখে রেখেছি। সো আমাদের কোনো একটা যে কোনো বড় অ্যাপ্লিকেশন হতে পারে, এটা একটা এক্সপ্রেস অ্যাপ্লিকেশন হতে পারে, একটা পাইথন অ্যাপ্লিকেশন হতে পারে, মোট কথা এখান থেকে একটা রেস্ট ক্লায়েন্ট আপনি আসলে তৈরি করেছেন। এরপরে আমরা এই জিনিসটা টেস্ট করার জন্য আমরা সিএলআই ব্যবহার করছি। হ্যাঁ, সিএলআই বলতে কি, আপনি আসলে এই জায়গাটায় আপনার টার্মিনালে লিখবেন এইভাবে, ধরেন নোড app.js এইভাবে লিখবেন, তারপরে আপনি কোনো একটা কমান্ড দিবেন। হ্যাঁ, এই যে দেখেন কমান্ড এবং ভ্যালু। সো আমরা জানি টার্মিনালে আমরা যেটা লিখি, হ্যাঁ, যেমন ধরেন আপনি লিখলেন নোড app.js লিস্ট, এবং ধরেন আপনি দিলেন ক্লায়েন্টস। হ্যাঁ, সো তার মানে এইটা হচ্ছে প্রথম দুইটা, এটা হচ্ছে এই ফাইলটা রান করবে, এবং এগুলো হচ্ছে আলটিমেটলি আপনার আদার প্যারামিটার্স। ঠিক আছে, সো এই যে কমান্ডটা আপনি সিএলআই তে লিখছেন, মানে কমান্ড লাইন ইন্টারফেসে লিখছেন, সেইখান থেকে যদি আপনি এই জিনিসটাকে যদি গ্র্যাব করতে চান আপনার অ্যাপ্লিকেশন থেকে, তাহলে প্রসেস ডট আর্গভি মানে হচ্ছে আর্গুমেন্ট ভ্যালু। সো এখানে হচ্ছে আপনি বেসিক্যালি এই টার্মিনালে বা সিএলআই এর ইন্টারফেস থেকে এই যে তথ্যগুলো আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। সো এখানে মূলত আপনি 1 2 3 4 চারটা জিনিস পাচ্ছেন। সো এটা একটা টুপুলের মতো, মানে অ্যারে যেভাবে ডিস্ট্রাকচারিং করে। সো সেখানে প্রথম দুইটা ব্ল্যাঙ্ক আছে, কারণ হচ্ছে প্রথম দুইটা তো নোড এবং app.js এটা থাকবে। তারপরে হচ্ছে আমার কোনো একটা, আমি ধরেন ঠিক করে রেখেছি ক্লায়েন্টের লিস্ট দেখার জন্য আমার কমান্ড হচ্ছে লিস্ট। হ্যাঁ, সো এটাকে আমি কমান্ডের মধ্যে রাখছি, এবং আরেকটা হচ্ছে ধরেন কোনো একটা ভ্যালু, হয়তো লিস্টের ক্ষেত্রে এই ভ্যালুটা থাকবেই না। ঠিক আছে, কিন্তু যখন সিঙ্গেল ক্লায়েন্ট হবে তখন ধরেন আমার কমান্ডটা হবে এরকম গেট এবং ক্লায়েন্ট আইডিটা, তাহলে এই ক্লায়েন্ট আইডিটা ভ্যালু এবং এটা হচ্ছে মেইন কমান্ড। সো সেই অনুযায়ী আমি এখানে কাজ করব। সো এখানে আমি দেখে নিচ্ছি, দেখেন ইনস্ট্রাকশন, যদি কমান্ড কেউ না দেয়, মানে ধরেন কেউ যদি নোড app.js এইটুকু দিয়ে বসে থাকলো, হ্যাঁ, তাহলে তাকে এখানে যেন একটা দেয়, এরর দেয়। ঠিক আছে, সো এটা আসলে আসছে না, কারণ হচ্ছে আমার এই যে ফাইলটা, এই app.js, সেই ফাইলটা আসলে আমাকে সামহাউ ওই পাথে আসলে যেতে হবে। সো আমার এই ফাইলটা আছে হচ্ছে ডেস্কটপে। সো আমি এখানে গেলাম, সো এই পাথে গেলাম,
তারপরে আমার এই কমান্ডটা কাজ করবে, তাই না? নোড অ্যাপ ডট জেএস, এই দেখেন তখন আমাকে সে বলছে তোমার ইউজেস ঠিক হয়নি, তুমি এখানে সবগুলো লিস্ট করার জন্য আপনাকে কমান্ডগুলো বলে দিয়েছে, যদি লিস্ট অফ ক্লায়েন্টস পেতে চাও তাহলে নোড অ্যাপ ডট জেএস লিস্ট এই কমান্ডটা দাও, আর যদি গেটে সিঙ্গেল ক্লায়েন্ট দাও তাহলে হচ্ছে নোড অ্যাপ ডট জেএস গেট ক্লায়েন্ট আইডি, এটা হচ্ছে তোমার ফরম্যাট। সো আমাকে কমান্ডের হিস্ট্রিটা মানে ইউজেসটা বলে দিয়েছে। তো এটা হচ্ছে সেই ডেকোরেশন মানে পারপাসে, মানে আমরা ওই যে বিভিন্ন সিএলআই টুলে হেল্প পাই না, যে আমরা যদি কোনো কিছু ভুল কমান্ড লিখি তাহলে যে হেল্পটা আসে, এটা হচ্ছে সেইটা। ওকে, তারপরে হচ্ছে যদি কেউ ঠিকঠাক দেয় তাহলে এই পর্যন্ত আসবে, আর যদি ভুল দেয় তাহলে এখানে এক্সিট করে যাবে এবং তাকে ইউজেসটা দেখিয়ে দিবে। সো আমি ধরেন ঠিকঠাক ইউজেস দিলাম, যদি কমান্ডটা লিস্ট হয় তাহলে আমরা ফেচ ক্লায়েন্ট করব এবং ক্লায়েন্টটা রিটার্ন করব এবং সেটা কনসোলে লক করে দিব। আর যদি কমান্ডটা গেট হয় তাহলে আমি সিঙ্গেল ক্লায়েন্ট বের করব। ঠিক আছে, এই যে গেট হলে আবার আমি চেক করব আমার ভ্যালু আছে কিনা, কারণ আমার তখন ক্লায়েন্ট আইডি লাগবে। ভ্যালু না থাকলে তাকে আবার ইনস্ট্রাকশন দিয়ে এক্সিট করে দেবে। আর যদি ভ্যালু সে দেয় তার মানে সে সবকিছু ঠিক দিয়েছে, তাহলে অ্যাকচুয়ালি আমি সিঙ্গেল ক্লায়েন্টটা এখান থেকে বের করব। তার জন্য আমি ফেচ সিঙ্গেল ক্লায়েন্ট ফাংশনটা কল করে ভ্যালুটা পাস করে আমি আলটিমেটলি ক্লায়েন্টটা পাবো এবং সেটা আমি কনসোল লক করে দিব। ঠিক আছে, আর এর সবকিছুর বাইরে আমরা লিখবো ইনভ্যালিড কমান্ড এবং ইউজার্স ইনস্ট্রাকশন বলে দিব। সিম্পল একটা অ্যাপ্লিকেশন বানানো হয়েছে আর কি। এখন আমরা যদি এখানে চেক করি, ধরেন এই যে উপরে বলেছেন নোড অ্যাপ ডট জেএস, আপনি যদি লিস্ট দেন তাহলে দেখেন কি আসে, ওই দেখেন একটু সময় লাগলো, কারণ সে হচ্ছে আপনার ওই বেস ইউআরএল হিট করে ডাটাটা পুল করে সে আসলে এই জিনিসটা আপনাকে রিটার্ন করলো অল ক্লায়েন্টস। তার মানে আপনি তাকে সিএলআই এর মাধ্যমে কন্ট্রোল করছেন আর কি, সোজা কথা। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা ইউজার্স ইনস্ট্রাকশন দেখি, নোড অ্যাপ ডট জেএস গেট এবং তারপরে আমাকে দিতে হবে ক্লায়েন্ট আইডি। তো আমি এখানে গেলাম গেট, ক্লায়েন্ট আইডি তো ভুলে গেলাম। সো লেটস সে আমরা একটু যদি আসি, ধরেন ফর এক্সাম্পল আপনি C004 এই ক্লায়েন্ট আইডিটা দিলেন। ওকে, দিয়ে আপনি এখানটায় আসলেন এই অ্যাপ ডট এই যে দেখি এই দেখেন, সো আমার C004 এর ক্লায়েন্ট আইডিটা দিয়ে দিল। হ্যাঁ, সো তাহলে এইখানে আমার অ্যাপ মানে আমাদের এই অ্যাপ ডট জেএসটা রেডি। এখন আমার কাজ হচ্ছে আমরা ওপেন ক্লথে এই জিনিসটা রান করাতে যাচ্ছি। ঠিক আছে, তো তার জন্য তাহলে কি হবে, আমার এই যে স্কিলস ডট এমডি যেটা আছে সেটাকে আমার একটু মডিফাই করতে হবে, তাই না? তো সেই মডিফাইড ভার্সনটা আমি এখানে লিখে রেখেছি। তো সেখানে দেখেন সবকিছু সেম আছে, সেখানে আমি জাস্ট এই জায়গাটায় শো ক্লায়েন্ট যেটা ছিল সেটা একটু চেঞ্জ করেছি। সেখানে আগে যেটা ছিল সেটা হচ্ছে এই যে সে জাস্ট এখানে ওই db.json থেকে এনে ফেলতো, আমি জাস্ট লেখাটাকে একটু চেঞ্জ করেছি যে when the user asks to show all clients run এইটা। তো তাকে বলছি যখন টেলিগ্রাম বা কোনো একটা চ্যানেল থেকে যখন ইউজার বলবে যে আমাকে সমস্ত ক্লায়েন্ট দেখাও, এরকম কথা বলবে, তখন তুমি আসলে বিহাইন্ড দ্য সিন এই কমান্ডটা চালাবা। তো এই কমান্ডটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের অংশ। সো আপনি আসলে ওটা থেকে কমান্ডে কনভার্ট করে নিয়ে দেন আপনি আপনার অ্যাপই রান করছেন। ঠিক আছে, সো আলটিমেটলি এখানে এআই এর কাজ কিন্তু ওইটুকুই, ওই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটুকু কনভার্ট করে আপনার অ্যাপের সাথে খাপে খাপে বসিয়ে দেওয়া। অন্যান্য যেসব অ্যাপের কাজগুলো হতো সেগুলো কিন্তু ওইটার মতোই হবে। সো সিম্পল। এবং একইভাবে শো ক্লায়েন্ট ডিটেলস, সেক্ষেত্রে আমি বলেছি হোয়েন দ্য ইউজার আস্কস ফর এ স্পেসিফিক ক্লায়েন্ট রান দিস কমান্ড, এবং ক্লায়েন্ট আইডিটাকে এরকম একটা ইয়ের মধ্যে বলে দিয়েছি, দেখেই সে বুঝবে যে এখানে একটা ক্লায়েন্ট আইডি প্লেস হোল্ডার হিসাবে আছে, সেখানে ক্লায়েন্ট আইডি বসবে। ঠিক আছে, এবং তারপরে ডিটেল আমি বলে রেখেছি, এর আগে যা যা ছিল সেগুলো সব সেম। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার নিউ স্কিল। তাহলে এখন আমার কাজ হচ্ছে আমরা ওপেন ক্লর ইন্টারফেসে যাব এবং সেখানে যে আমরা আমাদের ক্লায়েন্ট ম্যানেজার ওই ফোল্ডারের মধ্যেই আছি। সো সেখানে আমরা যদি একটু আরেকবার এলএস দেই, আমার এখানে স্কিল ডট এমডি এবং ডাটা ডট জেসন, আমাকে এখন স্কিল ডট এমডিটা আপডেট করতে হবে, রাইট? তার আগে আমি যেটা করি, ন্যানো আমার অ্যাপ ডট জেএস এই ফাইলটা আগে এখানে তৈরি করে ফেলি, কারণ তাকে তো ওই অ্যাপটাও ওখানে ফেলতে হবে। সো তাহলে আমি এই অ্যাপ ডট জেএস স্ক্রিপ্টটা এখানে আমি পেস্ট করে দিলাম এবং আমি কন্ট্রোল এক্স সেভ দিলাম। সো আমার অ্যাপ ডট জেএস, এখন যদি আমি এলএস দেই তাহলে আমার অ্যাপ ডট জেএসটা এখানে আছে। ওকে, এইবার আমার কাজ হচ্ছে স্কিলটা আপডেট করা। ন্যানোর মধ্যে ফাইল এডিট করা একটু ঝামেলা, এই জন্য আমি হচ্ছে পুরো ফাইলটা রিমুভ করে double-l.md, ওকে, পুরোটা আমি রিমুভ করে দিলাম। হ্যাঁ, ওটা চলে গেছে। এখন আমি এগেইন স্কিল ডট এমডি এই ফাইলটা ওপেন করলাম এবং আমরা আমাদের এই নিউ স্কিলটা পুরো জিনিসটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আমাদের স্কিল আপডেট হলো। এবার আমাকে স্কিল রিফ্রেশ করতে হবে। এখন আমরা যেটা করতে পারি, আমাদের টেলিগ্রামে যে ওকে বলতে পারি যে কুড ইউ প্লিজ রিফ্রেশ রিফ্রেশ স্কিলস অ্যান্ড রিস্টার্ট ওপেন ক্ল গেটওয়ে। কোনো ধরনের কনফিউশন রাখলাম না, গেটওয়ে রিস্টার্ট করতে বলে দিলাম তাকে। দেখি আমার টেলিগ্রাম বট সেটা করে কিনা। ইয়েস, ও পিক আপ করেছে যে আই উইল রিফ্রেশ দ্য স্কিলস দেন রিস্টার্ট দ্য গেটওয়ে অ্যান্ড ভেরিফাই ইট কেম ব্যাক। ঠিক আছে, সো এটা এখনো ভেরিফাই করবে। আর এছাড়া এই যে দ্য রিফ্রেশ, এই যে বলেছে দ্য রিফ্রেশ কমান্ড আই ট্রাইড ইজন্ট ভ্যালিড অন দিস ইনস্টল, সো আই এম চেকিং দ্য সিএলআই টু হেল্প, মানে ও আরও কিছু কাজ কারবার করতেছে। আপনি চাইলে
এই জিনিসটা, এই রিফ্রেশটা কিন্তু আপনি আপনার স্কিলসের মধ্যে যে এখানেও করতে পারেন, ঠিক আছে, ম্যানুয়ালিও আপনি করতে পারেন, বাট এটা আপনি আপনার বটকে দিয়েও করাতে পারেন, ইটস আপ টু ইউ। এই যে সে রিফ্রেশ করলো, এই জন্য ডিসকানেক্ট হয়েছে সম্ভবত, সম্ভবত এই কারণে ডিসকানেক্ট হয়েছে। সো এই, হ্যাঁ, এই দেখেন আবার অটোমেটিক রিলোড হয়ে গেল। সো তার মানে আমার স্কিলগুলো এখন কিন্তু আপডেট হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব, ওকে জাস্ট আস্ক করব যে কুড ইউ প্লিজ গিভ মি দ্য লিস্ট অফ অল মাই ক্লায়েন্টস। দেখি ও এবার কি করে, ও আমার আগের ডিবি ডট মানে ডেটা ডট জেসন থেকে দেয়, নাকি এবার ও হচ্ছে আলটিমেটলি মক এপিআইতে হিট করে। এই যে দেখেন, রানিং দ্য রিকোয়ার্ড নোট কমান্ড ফর দ্য লাইভ ক্লায়েন্ট লিস্ট। সো দিস টাইম ও হচ্ছে আমাকে ওই নোট কমান্ডটা রান করে আমাকে কিন্তু এটা দিচ্ছে, ঠিক আছে। সো তার মানে এটা হয়ে গেল। অলসো আমরা আমাদের সিঙ্গেল ক্লায়েন্টটাও চেক করতে পারি। ধরেন আমরা যে কোনো একটা ক্লায়েন্ট আইডি নিতে পারি, হ্যাঁ, যে এটা ধরেন, আরে বাপরে, কপি সিলেক্টেড পোস্ট, টেলিগ্রাম মানে হচ্ছে ইমোজির ছড়াছড়ি। সো নাও গিভ মি দ্য ডিটেইল অফ এত ক্লায়েন্ট, মানে জাস্ট ক্লায়েন্ট আইডি লিখে আমি লিখলাম আমার মতো করে আর কি, দেখি পারে কিনা। এই যে আবারও সে ওই যে কমান্ড ফর দ্যাট স্পেসিফিক ক্লায়েন্ট, এবার সে আমার ওই যে লিস্ট যে কমান্ডটা ছিল, সরি গেট যে কমান্ডটা ছিল সেটা দিয়ে এই যে C004 ক্লায়েন্টের জিনিসটা এনে দিল, ঠিক আছে। সো তাহলে আমরা আমাদের যেই আর্কিটেকচারটা নিয়ে কাজ করছিলাম, যে আমরা আমাদের টেলিগ্রাম বটে কথা বলবো এবং সেই টেলিগ্রাম বটের মাধ্যমে ওপেন ক্ল গেটওয়ের মাধ্যমে আমরা আমাদের স্কিলস অ্যাক্সেস করব এবং সেই স্কিলসের মাধ্যমে আমরা রেসপন্স তৈরি করব, এবং সেই রেসপন্স বিল্ডারটা আমার বিভিন্নভাবে হতে পারে। একটা হতে পারে আমার এমডি ফাইলের মধ্যে আমি একটা আমার নিজস্ব ফাইল সিস্টেম ডেটাবেস ব্যবহার করতে পারছি, অথবা আরেকটা হতে পারে আমি কোনো এক্সটার্নাল ডেটাবেসের সাথেও কানেক্ট করতে পারছি। যেহেতু আমি আপনাদেরকে একদম একটা অ্যাপ্লিকেশন বা একটা জাভাস্ক্রিপ্ট ফাইলের সাথে কানেক্ট করা দেখিয়ে দিলাম, সো এটার জন্য আমাকে কি করতে হলো, আমি আগে যেই কোড লিখতাম সেই কোডই কিন্তু আমি লিখলাম, ওই জিনিসটাকেও আমি চাইলে আমার ওপেন ক্লর সাথে কানেক্ট করতে পারবো। সো আপনার কোনো এক্সিস্টিং অ্যাপ্লিকেশন থাকলে সেটাও আপনি ওই ভিপিএস এ নিয়ে যেয়ে সেখানে আপনি জাস্ট রেখে দিয়ে আপনি তারপরে ওপেন ক্লকে দিয়ে সেই জিনিসটা করাতে পারবেন। তবে এখানে কয়েকটা কথা আমি আপনাদেরকে বলে রাখতে চাই, জিনিসগুলো সবসময় এতটা সুন্দর নাও হতে পারে, হ্যাঁ, কারণ আপনি কিন্তু প্রম্পট দিচ্ছেন এবং সেই প্রম্পটের উপরে সে রেসপন্স দিচ্ছে। এখন এমনও হতে পারে আপনাদের ক্ষেত্রে যে অনেক ক্ষেত্রে আপনার প্রম্পটের সাথে সাথে সে হয়তো ঠিকঠাক ধরতে পারছে না, এরকম মাঝে মাঝে হতে পারে, এবং একই সাথে দেখা যাচ্ছে আপনি স্কিলসে কোনো পরিবর্তন করেছেন, রিফ্রেশটা ঠিকমতো কাজ করছে না। এ ধরনের কিছু ইস্যুজ আমি কিন্তু এই জিনিসটা টেস্ট করার সময় পেয়েছি, যে স্কিলস আপডেট করার ক্ষেত্রে স্কিলস রিফ্রেশের যে ব্যাপারটা, যেমন বটকে দিয়ে রিফ্রেশ করানো, হ্যাঁ, তারপরে অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে একটা রিফ্রেশ বাটন আছে, এগুলো অনেক সময় রিফ্রেশ করে না, হ্যাঁ, তখন অনেক সময় গেটওয়ে রিস্টার্ট, অনেক সময় এই জায়গাটা হঠাৎ করে দেখবেন এই গেটওয়েটা বন্ধ হয়ে গেছে, এরকম কিছু ইস্যুজ আসবে, সেগুলো ট্রাবল শুট করে করে বের করতে হবে। ওভারঅল ইটস এ ভেরি কি বলবো, মানে ডেফিনেটলি আমি এখনো বলবো এটা প্রোডাকশন ইউজ করার মতো কোনো জিনিস না। ইন্টারফেস সবকিছু আমার কাছে যেমন জিনিসটাকে দেখলে কোনো একটা ভালো জিনিস মনে হয় না আমার কাছে আর কি, কারণ দেখেন এটার ইন্টারফেসটা তাকিয়ে দেখেন কেমন যেন একটা হ্যাকিং ইন্টারফেস বলে মনে হয়। সো প্রোডাকশনের জন্য দিস থিং এখনো আমি বলবো না যে খুব বেশি আসলে রিলায়েবল, বাট স্টিল কিছু অ্যামেজিং ফ্যান্সি জিনিস তারা করেছে অনেক, মানে আসলে, এবং এই জিনিসগুলো আসলে তেমন কিছু না আসলে, কারণ ওপেন ক্লর যেটা করছে আসলে আপনার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ থেকে আপনার ইন্টেন্ট পিক করছে, এটা মূলত ওপেন এআই বা আপনার মডেলটাই করে দিচ্ছে, এবং তারপরে সে জাস্ট ওইটার সাথে ম্যাপিং করছে আসলে, হ্যাঁ। আর এখানে কিছু ক্রন জব হ্যান ত্যান এই জিনিসগুলো তো আসলে সি প্যানেল বা এরকম আমাদের বিভিন্ন সার্ভার প্যানেলে বহুতকাল আগে থেকে আছে। সো আমি বলবো না যে খুব বেশি আসলে চমকদার কিছু, বাট ডেফিনেটলি এটা ইজ এ ভেরি গুড ওয়ে, হ্যাঁ, যেটা দিয়ে আপনি আসলে নিজের ছোট ছোট আপনি অটোমেশন করে একটু মজা করতে পারেন নিজের সাথে, ঠিক আছে, ছোট ছোট হয়তো অ্যাপ্লিকেশনও বানাতে পারেন, কিছু রেগুলার অটোমেশন করেও ফেলতে পারেন, সুন্দর সুন্দর কিছু স্কিল ডেভেলপ করে আসলে ওপেন ক্লাউ মার্কেট প্লেসে দিয়েও দিতে পারেন, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিওটা। সো আশা করি আপনারা যে রিকোয়েস্টেড যে স্কিল সামারি, সেই জিনিসটা নিয়ে আপনারা যেটা কাস্টম স্কিল নিয়ে আপনারা আমাকে ওপেন ক্লাউ নিয়ে ভিডিও দিতে বলেছিলেন, সেটা আমি দিলাম। সো আশা করি ভিডিওটা দেখে আপনারা পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন এবং আপনাদের ছোট ছোট কিছু অটোমেশন আপনারা করবেন, এবং ওপেন ক্লাউ ডকুমেন্টেশন ঘেটে আরও ফিউচার ওপেন ক্লাউতে যা যা আসবে সেগুলোর সাথে আপডেটেড থাকবেন। সো ওপেন ক্লাউ নিয়ে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।